1961 সালে আমরা এই বাড়িতে আসি। আমার বাবা তাজউদ্দিন আহমেদ, মা জোহরা তাজউদ্দিনের হাত ধরে ছোট আরো এক বোনকে সাথে নিয়ে, তখনও আমার বাকি এক বোন এক ভাইয়ের জন্ম হয়নি। এই জমি দিয়ে আমার বাবা হাউস বিল্ডিং থেকে লোন নিয়ে তৈরি করেছিলেন। এই বাসাটি একটি ঐতিহাসিক বাড়ি। আমি কিছু কিছু জায়গা দেখাচ্ছি, যেমন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটি একটি লন ছিল। আর এখানেই আমার বাবা 1971 সালের 25শে মার্চ হাঁটাচলা করছিলেন ভ্রান্তের মতো। তখন মিলিটারি ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে, পাকিস্তানি মিলিটারি আসছে আমাদের বাড়ির দিকে, এবং এখান থেকে আমার বাবা তাজউদ্দিন আহমেদকে ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম গাড়ি সহযোগে এসে তাকে তুলে নেন। এবং তিনি এই বাসাটা ছাড়ার ঠিক 8 মিনিটের মধ্যে পাকিস্তানি মিলিটারি আমাদের বাড়ি ঘেরাও করে ফেলে। এবং এই বাড়িটির এখান থেকে আমরা ছোটবেলায় খুব খেলা করতাম। এই জায়গাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার বাবা তাজউদ্দিন আহমেদ তারা থেকে চলে যেতেন মিটিংয়ের জন্য। আর এই বাড়ির এখানে ছিল বারান্দা। এই বারান্দাটি হতো আওয়ামী লীগের যত রকমের মিটিং, এবং ভেতরের ঘরগুলোতেও মিটিং হতো। আমরা থাকতাম 1971 মার্চ পর্যন্ত আমরা এই বাড়ির নিচতলায় ছিলাম। বন্ধ করে দিচ্ছে গেটের জন্য আপনার আওয়াজটা। আচ্ছা, এখন আজকে এই জায়গায় একটা কলতলা, কিন্তু 1971 সালে আমরা যখন বড় হচ্ছিলাম ছোট, তখন আমরা এই জায়গায় ছিল একটা লেবু গাছ, এবং অজস্র লেবু, এত সুন্দর সুগন্ধ লেবুতে এই গাছটি ভরা থাকত। পাকিস্তানি মিলিটারিরা এই গাছটিকে কেটে দেয়, এবং আমার একটা ছোট বোনও হয়েছিল, এবং সে প্রিমেচুর বেবি, পরে এই বোনটি মারা যায়, তখন তার সেই বোনটিরও কবর এই লেবু গাছের নিচেই ছিল। এখন আমি দেখাবো আরেকটি জায়গা যেটার স্মৃতি আমার সম্পূর্ণ মনে আছে। এখানে ছিল লন, আজকে যেখানে পাকা জায়গা, সেই লনটি দুধারে ছিল আজকের মতোই গাছ, কিন্তু টবে বেশি ছিল না, বেশিরভাগই আমার আব্বুর হাতে করা। এবং এই জানালার যত গ্রিল দেখা যাচ্ছে, এই গ্রিলগুলো আমার বাবা নিজে হাতে লাগানো। আর এই জানালাটার এই ঘরটির মধ্যে আমার একমাত্র ছোট ভাই তানজিম আহমেদ সোহেলের জন্ম। আর ও জন্মাবার সময় আমার বাবা এখানে বসে উনি খুরপি দিয়ে ফুল গাছকে যত্ন করছিলেন, চারা গাছ নিড়ানি দিচ্ছিলেন। তখন আমার ভাই হওয়ার সংবাদটা প্রথম আমি এনে দিই আমার বাবার কাছে, বলি যে আমাদের একমাত্র ভাইয়ের জন্ম হয়েছে। এবং আমার মনে আছে এখনো যে আমার বাবা লুঙ্গি গেঞ্জি পরা ছিলেন, একটা সাদা গেঞ্জি চেক লুঙ্গি। আমার বাবা খুরপিটা নিয়ে লুঙ্গিটা একটু ধরে উনি উঠে হাসি মুখে উঠে দাঁড়ালেন। আর এখানে হতো, এই পাকা জায়গাটা হতো যত ধরনের ইলেকশনের রান্না বান্না। আমার মনে আছে 1962-64 সালে ফাতেমা জিন্নার ইলেকশনে আমার বাবার আওয়ামী লীগ পার্টি তাকে সমর্থন জানাচ্ছিলেন, এবং সেই ফাতেমা জিন্নার ইলেকশনের ক্যাম্পেইনের সব কাজকর্ম হয়েছিল আমাদের বাড়িতে। এখানে বড় বড় ডেকচি দিয়ে রান্না বান্না হতো সব কর্মীদের জন্য, এবং সারা রাত কাজকর্ম চলত। এবং আমার মনে আছে যে আমি এবং রিমি ফাতেমা জিন্নার ইলেকশনের প্রতি যে হ্যারিকেন ছিল সেই পিনটি পরে আমরা সব জায়গায় ঘুরে বেড়াতাম। এই আম গাছটি একটি ঐতিহ্যবাহী আম গাছ। এটি আমার বাবা নিজ হাতে লাগানো
মনে পড়ে যে 69 সালে আমার আব্বুকে এই গাছটি উপহার দিয়েছিলেন পাকিস্তান থেকে নবাব জাদা নসরুল্লাহ খান। তখন আমার বাবা এই গাছটিকে লাগান, এমনকি জিয়াউর রহমানের আমলে যখন প্রচণ্ড গাছ কাটা হচ্ছিল, পুরোনো আমলে অনেক স্মৃতিবিশিষ্ট গাছ কেটে ফেলা হচ্ছিল, কিন্তু ওই গাছ কাটা তদারকি যিনি ছিলেন, যে ইঞ্জিনিয়ার যারা কাজ করছিলেন, তারা এই গাছটিকে তার নিজের হাতে লাগানো গাছ এই শ্রদ্ধা সহকারে এই কথা মনে করে তারা গাছ কাটা বিরত রাখেন। এই গাড়ি বারান্দাতে যেটা আমরা দেখছি আজকে, সেটা এখান থেকে আমার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা জেলে নিয়ে পড়ত। আমার এখনো মনে আছে যে 1966 সালের 8ই মে আমার বাবাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, এই গাড়ি বারান্দাতেই বেশ কটি জিপ ছিল এবং পাকিস্তানি পুলিশের জিপ, তারা তখন এসে আমার বাবাকে এখান থেকে জেলে নিয়ে যায়। প্রথমে ঢাকা সেন্ট্রাল জেলে পুরে, পরে সেখান থেকে আমার বাবাকে স্থানান্তরিত করা হয় ময়মনসিংহ জেলে। এই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, গাছপালা, পুরো ধানমন্ডি এলাকায় সেই 60-70 দশকে যখন আমরা বেড়ে উঠছিলাম, গাছপালায় ছাওয়া সুশোভিত একটি সুন্দর মনোরম পরিচ্ছন্ন শহর ছিল। এবং সেই স্মৃতির সাথেই আমার মনে পড়ে আমার বাবার সংগ্রামের কথা। গাছটি বহু পুরনো, আমার বাল্যকাল থেকেই দেখা। এই গাছের সাথেও কত স্মৃতি জড়ানো। আমার মনে আছে, আমি, আমার ছোট বোন রিমি, আমরা জিদুর রহমান সাহেবের ছেলে, তার সাথে আমরা খেলা খেলছিলাম, এখানে স্কিপিং করছিলাম। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেট নিয়ে এখানে ঢুকলেন এবং আমাদের স্কিপিং খেলা দেখছিলেন, আর এই গাছটি নিচে দাঁড়িয়ে তিনি আমাদের খেলা দেখছিলেন। সে কথাটি আমার এখন মনে পড়ে। দেখা যাচ্ছে একটা অফিস কক্ষ, এটি ছিল আসলে, আমরা এখানে থাকতাম, একটা সাধারণ বারান্দা ছিল এবং এখান থেকে আমার বাবাকে আমরা বিদায় জানাই 1966 সালের 8ই মে, যখন তাকে গ্রেফতার করা হয় রাজবন্দী হিসেবে পাকিস্তানি কারাগারে। এবং এখান থেকে আমরা বিদায় দিই, আমরা সব, আমরা দুই বোন, আর আমার একদম ছোট বোন তখন সদ্য নবজাত শিশু, তার বয়স তখন মাত্র 5 মাস। একটু সব রাকিবের এই কুকুর চাই না বাবা, একটু আমরা উঠে আসি দেশ স্বাধীনের পর 1974 সালে 26শে অক্টোবরের পর, মন্ত্রিসভা থেকে এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে আসি 1974 সালে 26শে অক্টোবরের পর। 26শে অক্টোবর 1974 আব্বু মন্ত্রিসভা থেকে ইস্তফা দেয়। তারপর আমরা সবাই দোতলায় উঠে আসি এবং পরে আমাদের একতলা ভাড়া দিয়ে দেওয়া হয়। তো আসুন আপনারা, এখন নিয়ে আসা আছে, আমি দেখে যাবো।
এটা আমাদের নিচতলা, দোতলা যাওয়ার আগে নিচতলাটা শেষ করে যায়। এটা ছিল আমাদের নিচতলার ঘর, লবি। আহমেদ এখানে যেখানে বসে আছেন এই জায়গাটা ছিল একটা বড় বারান্দা, খোলা বারান্দা, আর এখানে ডান পাশে ছিল একটা উঠান। একটা অফিস কক্ষ, এটা ছিল আমার আব্বু আম্মার শোবার রুম, এবং এখান দিয়ে বাইরে জানালা দেখা যেত। আর আমার মনে আছে এখানে একটা লাগোয়া দরজা ছিল, এবং আব্বুকে যখন জেলে নিয়ে যাওয়া হয় 1966 সালে, তখন এই লাগোয়া দরজা দিয়ে আমি সুটকেস নিয়ে আব্বুর কাছে গিয়েছিলাম। আব্বুর ওই সুটকেসে আব্বুর জেলে যাওয়ার কাপড় চোপড় সব ছিল, কাট ছিল। আর এখানেও যে গ্রিলগুলি দেখছেন, এই গ্রিলগুলি আমার বাবার নিজ হাতে লাগানো। এখানে যে বারান্দাটা দেখা যাচ্ছে, সে বা পাশে যে একটি ঘর, সেখানে আমার ছোট বোন মিমি এবং একমাত্র ছোট ভাই সোহেলের জন্ম। আর আমি তো আগেই বলেছি সোহেলের জন্মের প্রথম খবরটা আমি আব্বুকে দেই, এবং মিমি যখন হলো তখনও আমাদের মধ্যে বিরাট আনন্দ। এবং আমার মনে আছে আব্বু, আমি এবং আমার ছোট বোন রিমি অধীর আগ্রহে এই বন্ধ দরজাটার সামনে দাঁড়িয়েছিলাম, এবং মিমি হবার খবরে আমরা সবাই খুব উল্লসিত, এবং মনে হচ্ছে যে আব্বু অনেক মিষ্টি নিয়ে এসে বিতরণ করেছিলেন। এটাই আমার ভাই, ছোট ভাই এবং বোনের জন্ম। আর ওই পাশে ছিল, ওই গ্রিলের জানালার পাশেই ছিল একটা বড় খাট, ওখানে ছিল আমার বলা চলে লেবার বেড, এবং ডাক্তার খোদেজা সরকার, ওনার হাতেই আমাদের সব ভাই বোনের জন্ম। এই ঘরটির মধ্যেই আমার এক সময় আমার নানি দাদি ওনারা থাকতেন, এবং এই ডান পাশেও একটা ছিল বড় খাট, সেখানে আমি রিমি নানি দাদির পাশে শুয়ে শুয়ে অনেক গল্প শুনতাম। এই ঘরটি আজকে যেটাকে দেখা যাচ্ছে যে একটা ছোটখাটো জিম রুম, এই ঘরটিতে থাকতেন আমার নানা, এবং যে পাশে দেখা যাচ্ছে এই ছোট একটা কি বলে একটা ক্যাবিনেটের মতো, সেখানে নানার খাট ছিল, নানা ওখানে থাকতেন। এবং 71 সালের 25শে মার্চ পাকিস্তানি আর্মিরা যখন আমাদের বাড়ি ঘেরা করে, তখন নানাকে ওই একেবারে স্টেন গান বুকে ঠেকিয়ে বলা হয় যে তুমি এখানে শুয়ে পড়ো। তখন নানা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নানা শুয়ে পড়ে। তোমার কিন্তু এটা, এক্সকিউজ মি, তুমি না এটা অফ করে দাও, অফ করে। এই ঘরটি এখানে দেখা যাচ্ছে ছোটখাটো একটা জিম রুম, এখানেই থাকতেন আমার নানা সৈয়দ সিরাজুল হক। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি মিলিটারি যখন ঢোকে, তারা আমার নানাকে দেখতে পেয়ে প্রথমে আমার আব্বু আমার খোঁজ জিজ্ঞেস করেন, তারপরে নানাকে শুয়ে থাকতে বলেন। নানা ভেবেছি সেটাই তার শেষ সজ্জা। নানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নানা বিছানায় শুয়ে পড়েন। কিন্তু নানাকে বৃদ্ধ দেখে এবং ওই নানার বেশভূষা দেখে তাদের একটু মনে একটা সদয় ভাবের উদয় হয়, এবং নানা সে যাত্রা রক্ষা পেয়ে যান। রান্নাঘর, যেটি এখানে একটি এখন অফিস কক্ষে রূপান্তরিত হয়েছে, এখানে আমাদের প্যান্ট্রি ছিল, আর বাদিকের যে ঘরটি সেটি ছিল আমাদের রান্নাঘর। আর আমার মনে আছে ছোটবেলায় এই যে এটি ছিল রান্নাঘর, একটা বুকশেলফ, সেই জায়গাটিতে থাকতো আমাদের প্যান্ট্রি রুমে নানা ধরনের দুধ। তা আমার মনে আছে ছোটবেলায় আমরা মাঝে মাঝে দুধ চুরি করতাম এখান থেকে, কনডেন্সড মিল্ক, আমি এবং আমার ছোট ভাই। কাট
আমাদের বাড়িতে মুখোমুখি দাঁড়ালে এটি আমাদের বাড়ির একেবারে ডান দিকের গলি। আর আজকে যেখানে উঠে গেছে এই যে দেখা যাচ্ছে বড় বড় টিনের শেড, এখানে ছিল ছোট নিচু দেয়াল। সে সময় ধানমন্ডিতে প্রায় সবার বাড়িতে ছোট নিচু দেয়াল থাকতো। এই দেয়ালটাকে আমি আমার ছোট পাড়ার বন্ধু সাকিবা, ওরা ছিল যুগোস্লাভিয়ার, এখন বর্তমান বসনিয়া সারায়েভোর বাসিন্দা ছিল। তার বাবা যুগোস্লাভিয়ান দূতাবাসের কর্মকর্তা ছিলেন। তারা আমাদের খুব ভালো বন্ধু ছিল, সাকিবা এবং সামি। তার সাথে আমি রিমি আমরা খুব খেলাধুলা করতাম এই বাড়ির দেয়ালটপকে। আর তার আগে ছিল একটা আমেরিকান ফ্যামিলি, তাদের আমার মনে আছে ছেলেমেয়ের নাম ছিল চাইনাস, এরি অ্যান্ড খেল। ওদের সাথে আমরা খেলাধুলা করতাম। যাচ্ছে যে পাকা উঠোন, এই যে মাটির পাকা উঠোন, আগে ছিল এখানে মাঠের মতো দুর্বাঘাস, এবং এখানে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। আর ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়ি বেয়ে আমরা পাশের বাসা চলে যেতাম। ওখানে আমাদের বন্ধু রূপাদের বাড়ি ছিল। আর এই কোনার বাড়িতে থাকতো আমার একেবারেই ছোটবেলার বন্ধু মিম্ম। আবার মিম্মরা থাকতো এই বাড়িতে। ওরা চলে যাওয়ার পর রাজু খালা এবং মহসিন খালু তারা এসে বাসা ভাড়া নেন। এবং আমার মনে আছে যে একেবারে ওই 65 সালের কথা, ঈদের সময় আমার বাবা রোজার ঈদের সময় আব্বু আমাদেরকে উঠিয়ে দিত, বলতো চলো চলো শিগগির রাজু খালাকে ডাকো, তোমার মহসিন খালুকে ডাকো, বলো যে এখন আজকে ঈদ, সবার উঠে গোসল করে তারপর আমাদের নামাজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। তো সেই মধুর স্মৃতিগুলোর কথা মনে পড়ে। এখনো সেই বিরাট নারকেল গাছটি রয়ে গেছে, আম গাছ রয়ে গেছে। আর এই লাল প্রায় কয়তলা ভবন, এটা 6 তলা না রে? 6 তলা ভবন, সেটি ছিল মাত্র 2 তলা। এবং আমাদের তখন ছোটবেলায় আমি রিমি আমরা খেলাধুলাও করতাম নির্ভয়, হেঁটে হেঁটে চলে যেতাম রায়বাজার, শঙ্কর, এবং চারিদিকেও ছিল খুব নিরিবিলি, লোকজন, যানবাহনের জঞ্জাট ছিল খুবই কম। আমরা তো এই সময় কথা বলছেন, বুঝতে পারছি কি সময় হ্যাঁ এখানে ছিল খোলা বারান্দা, কোনো কাচের জানালা ছিল না। আর সেই খোলা বারান্দার মধ্যে আমি আর আমার আম্মা বসে আব্বু জেলখানা থেকে পাঠানো একটা চিঠি পড়ছিলাম। সেই চিঠির মধ্যে আব্বু লিখেছিলেন যে আমাদের যে কুকুর পিপি, তাকে নিয়ে আব্বু স্বপ্ন দেখেছেন যে পিপির একটা চোখ আহত হয়েছে। তো আব্বু পিপির জন্য তার উদ্বিগ্নতা প্রকাশ করলেন চিঠিতে। ওই চিঠি যখন পড়ছি তখনই কি আশ্চর্য ব্যাপার, আমাদের সেই কুকুর কালো এবং সামান্য বাদামি মিশ্রণে গড়া সেই কুকুরটির রং, সে হাঁপাতে হাঁপাতে চলে আসলো। দেখা গেল তার সত্যি একটা চোখ কে জানি ঢিল মেরেছিল, সেই ঢিলে আহত হয়েছে। তো এই কুকুরটিকে আমার বাবা খুব ভালোবাসতেন। আমি আমরা একত্রে এই কুকুরকে নিয়ে আমরা অনেক খেলাধুলা করতাম। এবং 1969 সালে কুকুরটি মারা যাওয়ার পর আমি খুব কেঁদেছিলাম, এটা আমার মনে আছে। খুব ঐতিহ্যবাহী ঘর, এখানেই হতো আওয়ামী লীগের সমস্ত গুরুত্বপূর্ণ মিটিংস। এবং যখন আব্বু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উচ্চ স্থানীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয় 66 সালে, তারপরে এখানে যে 6 দফার যে কর্মসূচিগুলো, 6 দফাকে পুরো গ্রামেগঞ্জে ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, এগুলোর অনেক গুরুত্বপূর্ণ সভা এখানেই সংগঠিত হয়। এবং এই ঘরটিতেই আমার মনে আছে আমি রিমি জানালার কাছে দাঁড়াতাম, তখন তেজগাঁ থানা থেকে সিরাজউদ্দিন ওরফে শিলু দারোগা এসে গুরুত্বপূর্ণ সংবাদ আব্বুর জন্য বহন করে নিয়ে আসতেন। এবং আমরা দৌড় দিয়ে যে আব্বুকে ডেকে আনতাম, এবং আব্বু জানালার ধারে দাঁড়িয়ে শিলু দারোগার সাথে কথা বলতেন, কারণ তিনি গোপনে আসতেন। তো এই জন্য
শিলু দারোগা ভেতরে প্রবেশ করতেন না। উনি পাকিস্তান মিলিটারির সব ভেতরের যে কথাগুলো তিনি সংগ্রহ করতে পেরেছিলেন, যেমন তারা বাঙালি সোলজারদেরকে নিরস্ত্র করার পরিকল্পনা করছে, তাদেরকে কিছুটা তাদের উপর নজর রাখছে, এ ধরনের কথা, তারা যে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আনছে, এগুলো অনেক কথা তিনি পৌঁছে দিতেন আব্বুর কাছে। আর সেই সময় 1971 সালে অসহযোগ আন্দোলনের মুখ্য সংগঠক, মূল সংগঠক ছিলেন আব্বুই। এই ঘরটিতেই ছিল সারি সারি চেয়ার, এবং সেখানে আওয়ামী লীগের অনেক কর্মীরা আসতেন, প্রায় মাঝে মাঝে 50-60 জন। তার ঘরটি আরো বড় ছিল তখন, এখন একটু তো ভেঙে টেঙে একটু ছোট করা হয়েছে। এবং সেখানে আমি রিমি ট্রেতে করে আম্মা চা করে দিতেন, আমরা চা সাজিয়ে আমরা নিজেরাই পরিবেশন করতাম। এবং এভাবে ছোটবেলা একটা রাজনৈতিক পরিবেশের সাথে আমাদের সৌহার্দ্যতা গড়ে ওঠে খুব ছোটবেলা থেকেই। এখানে শেলফ দেখছেন, সেই শেলফটি ছিল একটি দরজা, এবং এখান দিয়ে আমরা কিন্তু প্রবেশ করতাম, এবং আব্বু এখানেই এসে ওখান দিয়ে ঢুকে এই ঘরটিতে মিটিং করতেন। লিভিং রুম বা ড্রয়িং রুম, এখানে আমার মনে আছে আমি বহু গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমাদের পরিবারের সাক্ষাৎ হয় এই ঘরটিতেই, যেমন ন্যাপের মুজাফর আহমেদ, নিজামী ইসলামী পার্টির মৌলভী ফরিদ আহমেদ, তারপর মনি সিং, ওনাদের সবার সাথে এই ঘরটিতেই প্রথম আমাদের ছোটবেলায় পরিচয় হয়। এখানে বাইরে থেকেও বিদেশি কূটনীতিক যারা আসতেন তারা আব্বুর সাথে দেখা করতেন এখানে। এবং 7ই মার্চের পর প্রায় 40টি দেশের রাষ্ট্রদূতরা আব্বুর সাথে দেখা করেছিলেন, এবং সেখানে অনেক মিটিং আলাপ আলোচনা এখানেই হতো। এবং এই ঘরটিতেই আমি প্রথম ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলামকে দেখি আব্বুর সাথে আলাপ আলোচনা করছেন। এই ঘরটিতেই পুলিশরা এসেছিল, পুলিশ অফিসার এসে এই ঘরটিতে সোফার মধ্যে বসা ছিল, এবং যেখানে আজকে একটা বুকশেলফ দেখা যাচ্ছে এই ডান পাশে, সেখানেই তো দরজা ছিল আমাদের আব্বু আম্মার শোবার ঘরের। ওই দরজা দিয়ে আমি সুটকেসটা এনে, আম্মা সুটকেসে কাপড় চোপড় ভরে দিলেন, আমি সুটকেসটা টানতে টানতে নিয়ে এসে এখানে আব্বুর সামনে রাখলাম, এবং আব্বু অফিসারদের সাথে এই ঘরের দরজা দিয়ে চলে গেলেন কারাগারে। এবং আব্বু এবং তার মতো নেতৃবৃন্দের একমাত্র অপরাধ ছিল তারা দেশের মুক্তির জন্য, দেশের কল্যাণের জন্য সংগ্রাম করছিলেন, যা সে সময়কার পাকিস্তানি সামরিক শাসকদের একেবারেই পছন্দ হয়নি। চলে গেলেন কারাগারে। এখানেও যেটা দেখা যাচ্ছে অফিস কক্ষ, কখনো কখনো এমন হতো যে আমাদের ঘরে ওই লিভিং রুম এবং বাইরের বৈঠকখানা বসবার জায়গা হতো না, তখন সারি সারি চেয়ার পাতা হতো এখানে, এবং মিটিংগুলো সব এখানেও অনুষ্ঠিত হতো। এবং আমার বাবা সবসময় যে কাজই হোক না কেন উনি গাছপালার প্রতি খুব খেয়াল রাখতেন। যেহেতু এখানে কোনো জানালা ছিল না, সে সময় কোনো গ্রিলও ছিল না, গ্রিলগুলো লাগানো হয় 74-এর পরে আমরা যখন ফিরে আসি। তার আগে এই জায়গাটা ছিল একেবারেই খোলা, এখানে কোনো গ্রিলও ছিল না, জানালা ছিল না, যার ফলে আমরা এখান দিয়ে দূর দিয়ে নেমে খেলাধুলা করতাম, আবার উঠে যেতাম, মিটিংও চলতো। তো একই সাথে আমাদের বাল্যকাল কেটেছে ওই সভা সমিতি, মিটিংস, একই সাথে খেলাধুলা, এই দুটো যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিল। আমাদের বাড়ির জলছা, এখানে সবকিছু দেখা যায়। আর ওই যে বাদিকে দেখো একটা উৎসব লেখা, ওখানেই ছিল আমাদের মুদির দোকান, ইব্রাহিমের দোকান। এবং আমার মনে আছে ইব্রাহিম যখন প্রথম তার স্টোরটা উদ্বোধন করলো, আমার বয়স তখন বোধহয়
4 বছর হবে, 64 সালের কথা, 63 কি 64 65 এরকম সময়ের কথা। সেখানে স্টোরটা উঠালো এবং আব্বুকে যখন জেলে নিয়ে যাওয়া, এখানেই জিপ গাড়িটা ছিল। 1975 সালে 22শে আগস্ট আব্বুকে যখন বঙ্গবন্ধু হত্যার পরে আব্বুকে যখন শেষবারের মতো আব্বু বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এখানে জিপ গাড়ি ছিল এবং ওই উৎসব, সেখানে যে মুদির দোকান, সেখানেই লরেন্স লিপশুলস দাঁড়িয়েছিলেন, একটা ব্লু রঙের জিন্স পরা, আমার এখনো মনে আছে। এবং তিনি এসে দৌড় দিয়ে ওই দোকান থেকে এসে আব্বুর কাছে এসে বললেন যে আপনারা কি মন্ত্রিসভায় যোগদানের জন্য যাচ্ছেন, খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যোগদানের জন্য যাচ্ছেন? আব্বু বললেন কখনোই না। এবং আব্বু তাকে বললেন যে তার মনে হয় না যে তাদেরকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আব্বু যাবার সময় একই আশঙ্কা আম্মার কাছে প্রকাশ করেছিলেন। এবং বহু বছর পর লরেন্স লিপশুলসের সাথে আমার যখন দেখা হয় ওয়াশিংটনে, তিনি তখন আমাকে এই কথাটা বলেন। He was the last Westerner to meet my father at the time of his arrest. আর্লি 75-এ এই গ্রিলগুলো আব্বুর নিজে হাতে লাগানো, জলছাদের গ্রিল, এই উপরতলার গ্রিল, নিচে যে গ্রিলগুলো ছবি তুললাম সেগুলো। 1962 সালে এই দুপাশে হলুদ মোজাইক এবং এই গ্রে কালারের ফ্লোর 1962 সালেই ইনস্টল করা হয়। আর আমরা বোধ করি 1961 সালের শেষে বা 62-তে ধানমন্ডিতে এসে উঠি। আর আমাদের এই ধানমন্ডির বাড়িটি, যার ভিডিও আজকে করা হচ্ছে, তা 1957 সালে আব্বু সরকারের কাছ থেকে খুব অল্প মূল্যে কিনে নেন। তারপর আস্তে আস্তে হাউস বিল্ডিং লোনে এই বাড়িটি তৈরি হয়। এবং আব্বু যখন চলে যান তখন আমাদের ওই হাউস বিল্ডিং এর লোন সহ এই বাড়িটি ছিল। আর আমাদের বলতে আমাদের নিজস্ব কোনো অ্যাসেটস ছিল না। বেশি তুলনা আমি যেন বেশি না থাকে, আমার একটু হাতের একটু চেহারা আসলে হবে। আচ্ছা, এই যে পিলারটা, এই পাশেই আব্বুকে আমরা শেষ বিদায় দেই 1975 সালের 22শে আগস্ট। আমরা জানতাম না যে আমার আব্বুকে সে সময় আমরা চির বিদায় দিচ্ছি। সোহেল 5 বছরের, 9 বছরের ছোট্ট মিনি, আমি, আমার বয়স 15, আমার পরের বোন তার, সে তখন 14-তে পড়লো মাত্র। আমরা সবাই এখানে দাঁড়ানো, আম্মা এই পিলারটার পাশে, এবং আমরা সবাই আব্বুকে বিদায় দিলাম। আব্বু আমাকে ভালো করে মাথায় হাত দিয়ে বলে ভালো করে লেখাপড়া করতে। আমার সব ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আব্বু যখন এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, তখন আম্মা জিজ্ঞেস করলেন যে তুমি কবে ফিরবে? আব্বু বলল মনে করে নাও, টেক ইট ফর এভার, বলে চলে গেল। আচ্ছা, এটা আমি ঠিক করে একটু ছবিটা। সালের ঋণী আমরা 28শে নভেম্বর আসি, রাইট? 28শে নভেম্বর আমরা এই 1974 সালে 28শে নভেম্বর আমরা এই দোতলায় এই বাড়িতে আবার ফিরে আসি। এর আগে 1972 থেকে 74 পর্যন্ত আমরা ছিলাম, 74-এর বোধহয় 27শে নভেম্বর পর্যন্ত ছিলাম সরকারি বাসভবন 35 নম্বর হেয়ার রোডে। তো এই ঘরটিতে আমার আব্বু আম্মা থাকতেন। ওই গ্রিলগুলো আব্বুর নিজে হাতে লাগানো। এই কাজগুলো উনি করেছিলেন 74 সালের ডিসেম্বর থেকে আর্লি 75 পর্যন্ত। আর ওদিকে একটা বারান্দা ছিল, আগেই বলেছি এই গ্রিলগুলো আব্বুর হাতে লাগানো। এবং এখানে ছিল একটা এই জানালার পাশে একটা টেবিল ছিল। এবং এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন আমার মনে পড়ে আব্বু লন্ড্রির কাপড়গুলো যখন ফেরত আসলো, তার ভেতরে যে সাদা স্লিপ থাকে সেগুলো
আব্বু জড়ো করে সেগুলোকে খাতার সাইজ করে সেগুলো কেটে কেটে আমাদের জন্য আব্বু রাফ খাতা বানাতেন। আব্বু আপচ একেবারেই পছন্দ করতেন না, তার জীবনটি ছিল খুব পরিমিত। হি ওয়াজ এ ম্যান অফ মডারেশন, পান করে দিতেই ভালোবাসতেন। কাট বসার ঘর তো তারা তখন ছিল আরো খুব সিম্পল ভার্সন, আর কার্পেট টার্পেটও ছিল না, খুব একটা সাধারণ একটা লিভিং রুম ছিল। এখন এই দোতলায় থাকে আমার পরবর্তী বোনটি এবং তার পরিবার। এটা খুব স্মৃতি বিজড়িত। আর দোতলায় রান্নাঘরে এখানেই ছিল ওই শেলফ। ইনফ্যাক্ট নিচতলার রান্নাঘর না, এই দোতলার রান্নাঘর থেকে আমার মনে আছে ছোটবেলা তো আমি চুরি করতাম নিচতলার রান্নাঘর থেকে। তারপর দোতলার আবার রান্নাঘরের এই প্যান্ট্রি থেকে আমার ভাই তখন 4-5 বছর, তখন আমি আর সোহেল মিলে আমরা আবার এখান থেকে আমরা দুজন আবার দুধ চুরি করে খেতাম। এখানকার ছবিগুলো বেশিরভাগই আমার ভাই সোহেল, সে আওয়ামী লীগের সাংসদ, সে বিভিন্ন সভায় প্রতিবাদ করছে তৎকালীন বিএনপি সরকারের দুর্নীতি, অরাজকতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে। সে শান্তি বিক্ষোভ, অনশন ইত্যাদিতে সে নেতৃত্ব দিয়েছিল, তারই ছবি। আর এই ছবিটি যখন কাপাসিয়ার আমাদের এলাকায় এক বিশাল জনসভা সংঘটিত হয় সেখানকার ছবি, এবং সভানেত্রী শেখ হাসিনার সাথে আমার ভাই সেই জনসভায়। 2002-এর ছবিটি। তুমি আস্তে আস্তে তাহলে বাবা যাও, তুমি যাচ্ছ? এই ছবিটি গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে পুলিশি সন্ত্রাস। বিএনপি সরকারের আমলে আমার ভাই সোহেল যখন অনশন ধর্মঘট করছিল, তার এলাকাবাসীর উপর অত্যাচার এবং তার এলাকাবাসীর অনেকে হত্যা করেছিল নির্বিচারে এই সরকার। তার প্রতিবাদে সে যখন প্রতিবাদরত, তখন পুলিশরা এসে জোর করে তাকে টেনে হিঁচড়ে হটিয়ে দিচ্ছে এবং তার উপর নানা রকম নির্যাতন চালিয়েছিল। এবং পরবর্তীকালে তার ওই নির্যাতনের ফলে তাকে হাসপাতালেও সে বেশ কিছুদিন ছিল। আব্বু, তার পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা সকলেই তখন ইলেকশনের ফলাফল শুনছেন। 1970 সালের ডিসেম্বর মাসের কথা। আমার ভাইয়ের এই বিভিন্ন ছবিগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিফলন। সভানেত্রী শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমার ভাই সোহেল, তাদের একটি সাক্ষাৎকারের ছবি। ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, শেখ হাসিনা এবং আমার ভাই সোহেল, তাদের আরেকটি সাক্ষাৎকারের ছবি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিভিন্ন জনসময় আব্বু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান তার বাবা সৈয়দ নজরুল ইসলাম, তারপর মনসুর আলী, আব্বুর পাশে হচ্ছে কামরুজ্জামান সাহেব দাঁড়ানো। এখানে ওই আমার ভাই যে প্রতিবাদ করছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করো, পার্লামেন্ট ফর দ্য পিপল, লেট দেয়ার ভয়েসেস বি হার্ড। কারণ সেখানে পার্লামেন্টে তাদের কথা বলতে দেওয়া হচ্ছিল না, তাই সবাই মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করছে বিএনপি সরকারের অযৌক্তিক এবং নির্মম আচরণে। এখানে আমার ভাই সোহেল 2001 সালে গাজীপুর 4 আসন কাপাসিয়া থেকে মনোনীত প্রার্থী হিসেবে ইলেকশনে দাঁড়িয়েছিল, সেই নির্বাচনী প্রচারণার একটি ফ্লায়ার এবং সে বিপুল ভোটে তার এলাকা থেকে সে জিতে আসে 2001 সালে এবং সে সময় সে আওয়ামী লীগের কনিষ্ঠ সাংসদ ছিল। 1982 সালে আব্বুর ইন্তেকালেরও প্রায় 8 বছর পর, আর এই 3 তলাটাতেই পরে এসে আম্মা এবং আমার ভাই বোন সবাই এখানে তারা থাকা শুরু করে। আর এখানে দেখো, এখানে 1972 সালের ছবি, এটা 74 কোথায় আমার ছবিটা, ওই যে আপনি আব্বু আর সোহেল ওখানে ছিল, আপনার সিটের মধ্যে ঘুমাচ্ছিল আব্বু আবার সোহেলকে। আচ্ছা, আর এখন এখানে আব্বুর আরেকটা ছবি আছে, আপনি একটা করে ছবি তুলতে থাকুন। আচ্ছা, আর এবার এদিকে যাও, কাট, আবার এদিকে আবার আরেকটার মধ্যে ঢুকাতে হবে, কাট করো, সামনে দিয়ে বলতে হবে। বনানী কবরস্থানে চার নেতার শেষ সজ্জার পাশে সভানেত্রী শেখ হাসিনা, তার পাশে আম্মা এবং অন্যান্য নেতৃত্ব। শেখ হাসিনা, তার পাশে আম্মা, তারপর এটা জিদুর রহমান, এটা না জিদুর রহমান, আব্দুল সামাদ আজাদ, তারপর মতিয়া চৌধুরীকেও আমি দেখছি, তারপরে হাসিনা পার পাশে দাঁড়ানো সবুজ কাপড় পরা শাড়ি পরা সাজিদা, তারপরে তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদের পাশে হচ্ছে আপনার আব্দুল রাজাক সাহেব, আর তার একেবারে ডান পাশে কে এম এ জমির সাহেব। ফিরলেন 10ই জানুয়ারি ট্রাকের উপর বঙ্গবন্ধু, তার বাপাশে আব্বু, ছবির বাপাশে আব্বু, আর ছবির ডান পাশে সৈয়দ নজরুল ইসলাম, আর পেছনে দেখা যাচ্ছে তোফায়েল আহমেদকে, তার পেছনে গাজী গোলাম মোস্তফাকে। ছবি ট্রাকের উপর আব্বু এবং বঙ্গবন্ধুর হাতে ধরা তার ধূমপানের পাইপটি। কাট, কাট, কাট। ডান পাশের ছবিটি আম্মার, ওই সাদা শাড়ি, আম্মার গলার কাছে একটু কালো লেস সুতো দিয়ে কাজ করা, ছবিটি 1962 সালে। আর এখানে হচ্ছে এই ছবিটি যেটা আমার হাতে ধরা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার ছবি। মুক্ত এলাকায় আব্বু সরেজমিনে নিজে ঘুরে ঘুরে দেখছেন
এবং তার পাশে ছবির বা পাশে আব্বুর পাশে দাঁড়ানো মোস্তফা সারওয়ার। কাট আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে নাকি 10ই জানুয়ারি? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভুল তথ্য। এটা দেখানো হয়েছিল। এই ছবিটি আসলে 10ই জানুয়ারি নয়, এটি হচ্ছে 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধুর সাথে আব্বুর এই ছবিটি। দিকের ছবিটি আব্বু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেয়ার রোডের 35 নম্বর হেয়ার রোডের সরকারি বাসভবনে, সেটি তখন ছিল অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সরকারি বাসভবন, সেই বাসভবনে বঙ্গবন্ধুর সাথে আব্বু। আর তার পাশের এই ছবিটা রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর একমাত্র পুত্র রাহুল গান্ধীর সাথে আমার ভাই তানজিম আহমেদ সোহেল। বাদিকের ছবিটি আমার দাদি মেহেরুন্নেসা খানমের, আর তার ছবি ডান পাশের ছবিটি হলো আমাদের পারিবারিক ছবি, আব্বু আম্মা এবং সকল ভাই বোন সহ আমাদের 35 নম্বর হেয়ার রোডের বাসভবনে। আর তার ডান পাশের ছবিটি আমার ভাই সোহেল, তার স্ত্রী জুলিয়া, মেয়ে তারা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে। আম্মা এবং আম্মার সাথে তুরাজ হলো আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের একমাত্র ছেলে। আনা সৈয়দ সিরাজুল হক, তিনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং আরবির অধ্যাপক ছিলেন। এবং আমার আব্বু যখন ঢাকা কলেজে পড়তেন তখন আমার নানা ছিলেন আমার বাবার আরবি শিক্ষক, এবং আমার নানা ইংরেজি এবং ফার্সিতেও গোল্ড মেডেলিস্ট ছিলেন। এবং আলিগড় থেকে তিনি প্রায় 4-5টা গোল্ড মেডেল সহ আরবিতে উনি অনার্স পাশ করেন। ঐতিহাসিক যুক্ত ফ্রন্ট ইলেকশনের সময়কার ছবি, তরুণ রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ বিপুল ভোটে জয়যুক্ত হন সেই যুক্ত ফ্রন্টের ইলেকশনে, এবং তিনি পরাজিত করেন কাকে? আম্মা, তার বিপক্ষে কে ছিলেন? ফকির আব্দুল মান্নান। তিনি মুসলিম লীগের তিনি মুসলিম লীগের নেতা ফকির আব্দুল মান্নান, যিনি খুবই প্রভাবশালী এবং প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, তাকে পরাজিত করে এই তরুণ নক্ষত্রের আবির্ভাব সেই কাপাসিয়া, দরদরিয়া, গাজীপুর এলাকা হতে। আজকে 21শে মার্চ। এই মার্চ মাসকে বলা হয় রক্ত ঝরা মাস, আন্দোলনের মাস। 1971 সালে এই মার্চ মাসেই সংঘটিত হয়েছিল বিপ্লব।
এই মার্চ মাসেই বঙ্গবন্ধু 7ই মার্চে রেসকোর্সের ময়দানে উনি যে ঐতিহাসিক ভাষণটা দিলেন, সারা বাঙালিকে উদ্বুদ্ধ করলো স্বাধীনতার চেতনায়। তারপর 25শে মার্চে শুরু হলো পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাঙালি নিধন যজ্ঞ, গণহত্যা। 27শে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করলেন এবং একই সময় আব্বু তখন পথ পাড়ি দিলেন এক অজানার উদ্দেশ্যে। এবং তিনি যে ঐতিহাসিক সিদ্ধান্তটি নিলেন যে বিচ্ছিন্ন কোনো গণ আন্দোলন নয়, ছোট ছোট কোনো বিপ্লবী সরকার, বিপ্লবী কমান্ড কাউন্সিল গঠনও নয়, আমাদেরকে সমস্ত ছোট ছোট গ্রুপ যেগুলো তোমার সংঘবদ্ধ নয়, সকলকে কাতারভুক্ত করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্ডারে। এবং সেই স্বাধীন বাংলা সরকার গঠন করি দলমল নির্বিশেষে কাতারবদ্ধ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ মানুষকে পরিচালিত করতে হবে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে। তো আজকে সেই 21শে মার্চেই আমরা আবারও পদার্পণ করলাম, কিন্তু সালটি ভিন্ন, 2007 সাল। এর মধ্যে বহু কিছু পরিবর্তিত হয়ে গেছে এবং আজকে আমরা কিছুটা স্মৃতিচারণ করব আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিনের সাথে। আমি যুক্তরাষ্ট্রে থাকি, সেখান থেকে এসেছি কিছুদিনের জন্য এবং আমার সৌভাগ্য যে আমার মাকে এত কাছে পেয়ে তার কাছ থেকে আমি কিছু অমূল্য সময়ের কিছু সংলাপ, কিছু আলাপচারিতাকে আমরা এই আজকে এই ভিডিও স্মৃতির অ্যালবামে আমরা তুলে ধরব। আম্মা, আমি জানি যে আমরা কিছুটা পেছন থেকে শুরু করব, খুব পেছন থেকে না, 1975 থেকে। যে সেই সময় যখন 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রায় গোটা পরিবার সহ নির্মমভাবে হত্যা করা হলো এবং তারপরে জাতীয় 4 নেতা আব্বু তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং মনসুর আলীকে ঢাকা সেন্ট্রাল জেলে নির্মমভাবে হত্যা করা হয় বিনা বিচারে। তাদের একমাত্র বোধহয় দোষী ছিল অকাতরে দেশকে ভালোবেসে যাওয়া। তো আব্বু সহ 4 নেতাকে, বঙ্গবন্ধুকে, মূল সারির নেতৃবৃন্দকে হত্যা করার পরে যে একটা ভয়াবহ রাজনৈতিক শূন্যতা দেখা দিল পুরো বাংলাদেশে, সে সময় সেই দুঃসময়ের নেত্রী ছিলেন আপনি। সে সময় তো আওয়ামী লীগ বলে কিছু ছিল না, কারণ 75 সালের গোড়ার দিকেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করলেন, তাই না? যার ফলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেল। বাকশালটাই হলো মেইন পার্টি, যে বাকশালের আন্ডারে ছিল সমস্ত পার্টি, রাইট আম্মা? বাকশালটা তখন হলো একটাই পার্টি, তখন এক পার্টি সিস্টেম তখন ছিল। তো সেই সময় 1977 সালে আবার আওয়ামী লীগ পুনর্জীবিত হলো এবং সেই আওয়ামী লীগের নবজাগরণের পেছনে রয়েছে আপনার ঐতিহাসিক ভূমিকা। আপনি একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি জড়িয়ে গেলেন সেই একটা ঐতিহাসিক ভূমিকায়, কিভাবে আপনি আওয়ামী লীগের নেতৃত্বভার তুলে নিলেন, কিভাবে আপনি আওয়ামী লীগের কনভিনার হলেন এবং সংঘবদ্ধ করলেন সেই পুরো আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে? প্রশ্নগুলো সঙ্গত কারণে অনেক মূল্য ধারণ করে। প্রশ্নগুলি এত গভীর এবং এত সত্যি। বাংলার স্বাধীনতার ইতিহাস এক কথা তো বলা যাবে না। চোখে একটু ডিস্টার্ব হচ্ছে, লাইটে ডিস্টার্ব। আমার
সেই সময় একটা কথা বললে তার আনুষঙ্গিকভাবে তার ব্যাকগ্রাউন্ড চলে আসে, চারিপাশের কিছু পরিস্থিতি চলে আসে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে সে কল্পনাও আমরা করি নাই এরকম একটা সময়ের মুখোমুখি হব। কিন্তু তাজউদ্দিন খুব গভীরে থেকে তার জানা অজানা যত কিছুই আলোচনা পর্যালোচনা করলে উনি সেটাকে অ্যানালাইসিস করে আসল জিনিসটা কি ওটা উনি ধরে ফেলতেন। ওনার কাছে মেসেজ এসেছিল খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হবে। এই কথা শোনা, এই কথা উনি সব জানলেন, শুনলেন কে কে কারা কারা একসাথে আছে। একদিন গভীর রাতে বঙ্গবন্ধু বাড়িতে যে এটি মারা যাওয়ার 15-16 দিন আগে, জুলাইয়ের রাত থেকে অগাস্টের 1-2 তারিখ, উনি আমার সামনে দিকে গভীর রাত উনি এই বড় গেটটা দিয়ে বেরিয়ে চলে গেলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া একটা লুঙ্গি পরে। আমি জানতে চাইলাম কোথায় যাচ্ছেন উনি, উনি বললেন না, অ্যাভয়েড করে গেলেন। বললাম ঠিক আছে দেখি। অনেকক্ষণ পরে কন্ট্যাক্ট ফিরে আসলেন। ফিরে আসার পরেও আমি ওনাকে জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলেন, সেটা আমি বুঝতে পারলাম যে উনি আমাকে অ্যাভয়েড করছেন। কারণ যদি ঘটনা কোনো রকমের যদি একটা লিক আউট হয়ে যায়, উনি ঠিক তার 12 দিন পরে, যেদিন এই ঘটনাটা ঘটলো 15 আগস্টে, ঘটে যাওয়ার পরেও উনি আমাকে বললেন, বাসাতেই ছিলেন, আর্মিরা বাড়ি ঘিরে ফেলেছে, তখন আমাকে বললেন যে দেখো সেদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে আমি কোথায় যাচ্ছি, সেদিন বলিনি, আজকে বলছি। আমি সেই দিন আমি সাংঘাতিক একটা খবর পেয়েছিলাম। অবস্থা তো এমনিও খারাপের দিকে ছিল তখন, যে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখা হবে না, একটা বিরাট একটা ক্র্যাকডাউন হবে। আমার একমাত্র উপায় বঙ্গবন্ধুর কাছে এই খবরটা জানানো। ও ন্যাচারালি আমি তখন বঙ্গবন্ধুকে যে বলেছিলাম, ঘটনাটা বলেছি এবং আর্মির দিকে নজর রাখতে বলেছিলাম। আপনি এক্ষুনি না পারলে কাল ভোর থেকে আপনি আর্মির দিকে নজর রাখেন, কারা এই কনস্পিরেসি করছে এটা ধরা পড়ে যাবে। আর আপনি ভুলেও এই বাসায় থাকবেন না, কালকেই আপনি বাড়ি মুভ করে ওই গণভবনে চলে যাবেন, যেখানে পিডিআর আছে। কারণ এটা খুব ভয়াবহ ষড়যন্ত্র, বঙ্গবন্ধু এটা মিস করবেন। বঙ্গবন্ধু শুনলেন, শুনে বললেন যে ও ডোন্ট ওয়ারি, আই নো এভরিথিং, ভাবেও না, আমি তাদের আমি ঠিকই, আপনি যাবেন কিনা আগে বলেন, এই বাড়িতে আপনি থাকবেন না। অনেক অনুনয় বিনয় করেছিল বঙ্গবন্ধু, আর এই কথাটাকে অতটা গুরুত্ব হয়তো কোনো কারণে কিভাবে দিতে পারেননি, যে জন্য উনি ওই বাড়িতে থেকে গেলেন। ওটা কোনো প্রটেক্টেড বাড়ি ছিল না, ওইখানে যে কেউ যে কোনো সময় ওইখানে অ্যাটাক করে বঙ্গবন্ধুকে মেরে ফেলতে পারে। ঠিক তার 14 দিন পরেই তো ওই রাতে বঙ্গবন্ধুকে এভাবে কিলিং। যাই হোক, এটা অনেক ইতিহাস আছে। উনি বলেছিলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি যখন আসবো ঢাকাতে, তখন যেন আমি আপনার এই কথাগুলো তুলে ধরে রাখতে পারি, এটা খুব কাজে লাগবে। আব্বুর উপর যখন মিউজিয়াম হবে, আব্বুর উপর যখন আরো লেখালেখি হবে, তখন এই ঘটনাগুলো ঐতিহাসিক একটা তথ্য হয়ে নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে, তাই না? আর তাছাড়া আপনার নিজের ভূমিকাও তো খুব
অনবদ্য। সেই সময়ের কথা বাস ঠিক আছে, এখন সেই আমরা আবার সময়ের কথা। ফ্যান বন্ধ করো, কাট করো। আলোটা বন্ধ হবে। হ্যাঁ, তুমি কাট করেছো? হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যার পরে তারপর কি হলো? উনি তো 32 নম্বরে বাড়িতেই রয়ে গেলেন। আমরা সব পালিয়ে গেলাম, Right. আমার বাইরে আর্মি গিয়ে ফেললো, লুকিয়ে আমরা চলে গেলাম বাইরে। কোথায় পালিয়েছিলাম? চিটাগাঙে চলে গেলাম। চিটাগাঙে ওখানে ছিলাম কত মাস লুকিয়ে, ওইখানে আর্মি আমাকে করছে। তো বঙ্গবন্ধু হত্যার পর এবং আব্বুদেরকে হত্যা হ্যাঁ, করার পর। হ্যাঁ, তারপর। আর এই বাড়িটা তো আম্মা একবার তো 75-এ আর্মি দখল করলো, আব্বুকে যখন আব্বুর সমাধি গৃহবন্দী করা হলো। আবার 71-এ মার্চ মাসে পরেও তো পুরো ডিসেম্বর পর্যন্ত এই বাড়িতেই ছিল আপনার পাকিস্তানি সামরিক বাহিনীর ক্যাম্প, তাই না? ক্যাম্প, এখানে ব্রিগেডিয়ার 8 জন হুম হুম। থাকতো, আর সঙ্গে সোলজার ছিল 4-5 জন। তো ওরা এই বাড়িটা দখল করেছিল। আমার আব্বা ছিলেন তো, উনি আরবি, ফার্সি, ইংলিশে ওনাদেরকে সবকিছু বলতেন। ওরা পরে আব্বার ভক্ত হয়ে গেল খুব। তারপরে আমার আব্বাকে নানা দিয়ে করে ডাকে চাচাজি। তো আব্বাকে আর ওরা মারে নাই, কিন্তু এই নভেম্বর মাসে ওরা যখন চেঞ্জ হচ্ছে, অন্য আদার পার্টি আবার আসছে, ওরা মুভ করছে। ওরা যখন আব্বাকে বলছে চাচাজি अपना ही तो है ना, बहुत दूसरा खतरनाक आर्मी आ रहा, हम लोग आपको मार डालेगा, आप कभी कहीं भी नहीं रहना। আব্বা তো তাতে এই কথা শুনে আব্বা ওদের চলে গেলেন। 8 মাস আব্বা ছিলেন। আর্মিরাও ছিল, আর্মিরা আব্বাকে ঘিরে সব খবর টবর নিতেন। কাট রেডি, আবার ওটা বাদ দিই। বলেন। আমরা তো অনেক ঘটনা সেই 71 থেকে আমরা ছোটবেলা থেকেই দেখছি, নানা ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে, প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে, তাই না? 71 সালে এটা ছিল মিলিটারি ক্যাম্প, নানা বন্দী হলেন। তারপর 75 সালে আমাদেরকে গৃহবন্দী করা হলো বঙ্গবন্ধুকে হত্যার পর। তারপর আব্বুকে 22 আগস্ট নিয়ে যাওয়া হলো জেলে। তারপর জেলে আব্বুদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, তার 3 সহকর্মী সহ। তারপর আম্মা কিভাবে আপনি এখন ফিরে আসছি সে কথায়, যে আওয়ামী লীগের নেতৃত্বটা কিভাবে আপনার হাতে যেয়ে পড়লো? তখন তো আওয়ামী লীগ বলতে কিছু ছিল না। সেই সময় সাজেদা চৌধুরী আর মালিক উকিল সাহেব ছিলেন আমাদের নেতা, আর মহিউদ্দিন সাহেব ছিলেন। ওনারা মিলে কোন রকমে এটাকে একটা পার্টিটাকে নিয়ে, মানে কেউ বাইরে নেই, খুব নানান প্রতিকূলতার মধ্যে তারপর সবাই জেলে, এমন সময় তারপর ওনাদেরকেও জেলে নিয়ে গেলেন। বাইরে যারা থাকলেন অন্য আদার লিডার, তখন বললো যে কি করে পার্টি ইয়ে হবে, তা আমাদেরকে কাউন্সিল করতে হবে, কাউন্সিল করে নেতৃত্ব ঠিক করতে হবে। সেই কাউন্সিল ডাকা হয় হোটেল ইডেনে। সেইখানে আমি যাচ্ছি না, আমার মেন্টালি আপসেট হয়ে আছি, আর্মি মিলিটারি সব লেগেই আছে। তারপর স্বপ্ন টপ্নের কথা পরে বলি। আমি এটাই আপনি বলেন যে কিভাবে আপনি আওয়ামী লীগের। তারপরে আমি গেলাম আওয়ামী লীগের মিটিংয়ে, দু একটা মিটিংয়ে। আবার একটা অদ্ভুত ব্যাপার, স্বপ্নে যে মানুষকে কেমন করে একটা ঘটনার উন্মেষ অথবা একটা ঘটনার ইঙ্গিত, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আর এটা আমি ভালোভাবে এটা অনুধাবন করেছি। একদিন স্বপ্নে দেখি আমি মিটিংয়ে যাচ্ছি, তাজুদ্দিন একটা চেয়ারে বসে দোলা খাচ্ছে। আমি বলছি শোনো, আমি দাঁড়িয়ে আছি, তুমি মিটিং টিটিংয়ে যাচ্ছ না কেন? একটু মিটিংয়ে যাও। আশ্চর্য ব্যাপার, আমার মনে হিট করলো কথাটা। আমি ঠিকই পরদিনই আমাদের মিটিং ছিল, ওখানে গেলাম। আমি মিটিংয়ে যাই কি করে? আমি আওয়ামী লীগের কি ছিলাম? আমি ছিলাম মহিলা পরিষদের অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট। আমি সোশ্যাল ওয়ার্ক করতাম। তাজুদ্দিন দিকে পলিটিক্যাল ই করতো, যে আর আমরা এদিকে বাইরের কাজ করতাম। ওই স্বপ্নটা আমাকে খুব নাড়া দিল। আমি একদিন পরে কিসের মিটিং ডাকা হয়েছে, যে কে পার্টির নেতৃত্ব দিবে, এটা একটা ঠিক করতে হবে, নাহলে পার্টি চলবে কেমনে, সব রুইন হয়ে যাচ্ছে।
আমাকেও খবর দেওয়া হলো যে ভাবি আপনি আসবেন এই মিটিংয়ে। দুদিন পরে মিটিংয়ে গেলাম, তখন আমাদের কাউন্সিলের ডেট ঠিক করা হলো। আমি ছিলাম বুঝতে আমি যে এমন দিন কাউন্সিল আমাদের হবে, তারই আয়োজন খুব জোরে সোরে আয়োজন শুরু হলো। অন্যান্য আদার লিডার যারা বাইরে ছিলেন, তারপরে এরকম তখন কাউন্সিলের ইতে গেলাম। তো ওইখানে কোনোভাবেই নেতৃত্ব হচ্ছিল না, শুট করছিল না, কেউ মেনে নিচ্ছিল না। এক একজনের কথা উঠছে, কেউ মেনে নিচ্ছে না। খুব এজিটেশন হচ্ছে আন্দোলন, ছাত্রদের বিশেষ করে। ওরা না অমুককে মানবে না, অমুককে মানবে না, আমি চৌধুরীকে মানবে না, অমুককে মানবে না। এমন জহিরুল ইসলাম স্যার ছিলেন আওয়ামী লীগের নেতা সিনিয়র, উনি হঠাৎ আমার নামটা প্রস্তুত করলেন। যখন দুপুর 2:30, 3টা, 4টা বেজে যাচ্ছে, নেতা নির্বাচিত হচ্ছে না, সব ফরেন জার্নালিস্টরা, সব দেশ বিদেশ থেকে মিডিয়ারা ভর্তি, তারা অপেক্ষা করছে। এমন সময় আমার নাম যেই প্রস্তুত, একাধারে সমস্ত একবারে এভরিবডি, ইচ অ্যান্ড এভরিবডি এটাকে মেনে নিল, মানে হ্যাঁ এটাকে স্বীকৃতি দিল যে জনতা যদি যায় আমাদের করে নিয়ে হোল কাউন্সিল ক্ল্যাপ দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নিল। যেহেতু এইভাবে গেলাম, তা আমি পরবর্তীতে মনে করি যে আচ্ছা আমি তো তখন আওয়ামী লীগ করতাম না, আমি তো মহিলা পরিষদে ছিলাম, আমি কি করে হলাম? তো সেটা এটা আমি বের করেছি যে আমি মহিলা পরিষদ করতাম। মহিলা পরিষদ তো এটা ছিল একটা নারী মুক্তির জন্য একটা সামাজিক আপনার নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এই পার্টি ওরকম কাজ করে। যদিও আমি ওটা অতটা দেখতাম না যে কে ই করছে, ন্যাপ করছে, কমিউনিস্ট পার্টি করছে কি আওয়ামী লীগ করছে। দেশের কাজ করলে হলো, দেশের কাজ যার সাথে যে গুণী, সত্যবাদী, সৎ, নির্লোভ, দেশপ্রেমিক, এরকম মানুষের মধ্যে গন্ধ পেতাম, আমি সেই দ্বারাই চলে যেতাম। তারপরে খুব ই করে আমি তখন ওই মহিলা পরিষদের মধ্যে ছিলাম। সেই সময় আমরা যখন 72 সালে 73 সালে, তখন জিনিসের খুব দাম। আমি কি এটা বলবো যে কেমন করে আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলাম? এই ব্যাকগ্রাউন্ডটা তো দিতে হবে। আপনি মহিলা আওয়ামী লীগে পরে গেলেন? হ্যাঁ, মহিলা আওয়ামী লীগে বঙ্গবন্ধু আমাকে নিলেন। আচ্ছা, লিলি তুমি তো মহিলা পরিষদ করছো, এক কাজ তুমি আওয়ামী লীগে এসে যাও। আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তখন বদরুন্নেসা আপা, যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন পরবর্তীতে। তারপরে আমাকে মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট করলেন। তার পরবর্তীতে ওই সেই মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টের ওই রেকর্ডটা তো আমার, ওই কার্ড, ওইটা আমার, যে আমি আওয়ামী লীগ আসতাম, সেই সোর্সে আমাকে হাইলি অ্যাকসেপ্ট করলো। তা আমি আওয়ামী লীগের মধ্যে ঢুকলাম কনভেনার হয়ে। তখন আমি সারা বাংলাদেশে এমন একটা থানা নেই, এমন একটা জেলা নেই। আমার তখন বিরাট একটা ছিল, ইয়াঙ্গার জেনারেশনকে মিসইউজ যাতে না হয়, সবাইকে আমি ওদেরকে বলতাম স্বাধীনতার, যা জানে কিছু জানে না, আর তখন তো নিউ বর্ন, সব নতুন, সব জানে। আর জিয়াউর রহমানের কাজ সাজিয়ে সবাই জানে। তখন এটা ছিল যে কারণে দেখো 75, 76 থেকে 77, 78, 80 সাল পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছিল, বিএনপি ছিল না, কোনো ইউনিভার্সিটিতে হতে পারে নাই। কারণ এরা ইউনিটি এত ছিল। আমি তোমরা যদি দেশকে ভালোভাবে দেশের কাজ করতে চাও, তাহলে তোমাদেরকে ইউনাইটেড হতে হবে, দেশপ্রেম থাকতে হবে, তোমাদের ত্যাগী ভূমিকা থাকতে হবে, তোমরা দেশকে কিছু দিতে পারবা। দেখো লক্ষ লক্ষ ছেলে প্রাণ দিয়ে গেছে, ওরা তোমাদের দিকে চেয়ে আছে, তোমাদেরকে এক থাকতে হবে কোনোভাবে। যেন দল আওয়ামী লীগ, ছাত্রলীগের হিস্ট্রিতে দেখো 80 সাল পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে
অন্য কোনো দল করতে পারেনি এবং সবাই এসে ছাত্রলীগ সুযোগ দেয়নি আমরা কাজের মধ্যে দিয়ে। আর প্রত্যেকটা জেলা কেউ যেন মিসইউজ না হয় এরকম করে ৭৭ সাল, ৭৭ সালে এপ্রিল মাসেই তো বোধহয় আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হলো, পুনর্জীবিত হলো। না, ফেব্রুয়ারি মার্চ মাসে ৭৭ মার্চে। আচ্ছা, তারপরে ওই এই তো চললো না, তারপরে এইভাবে যেতে 2 বছর পরে তারপর ওদেরকে জেল খাটতে। আর জেলে তখন কারা কারা ছিল? জেল তন্ত পরে আচ্ছা আচ্ছা। আর এখন আমি এবার এই ঘটনা থেকে আমি চলে যাব আরেক ঘটনায়। সেটা হলো যে দেখা গেল যে আপনি কোনো কিছু প্রিপারেশন ছাড়াই যেন একটা পূর্ব নির্ধারিত একটা পরিকল্পনা, এটা যেন আল্লাহরই একটা, আমি দেখছি একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে আপনি এমন জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন যেখানে আপনাকে প্রয়োজন। সেটা আপনি নিজে হয়তো সে বিষয়ে প্ল্যান প্রোগ্রাম করেননি, তাই না? আপনি আব্বুকে দেখলেন সেই স্বপ্নে যে আব্বু বলছে যাও না তুমি একটু আওয়ামী লীগের মিটিং টিটিংয়ে যাও, তখন তো আপনার মন খুব ভাঙা, আব্বু চলে গেছে, ছোট ছোট আমরা সবাই নাবালক, তাদেরকে দেখতে হচ্ছে। সেই অবস্থায় আপনি স্বপ্নটা দেখলেন, চলে গেলেন আপনি আওয়ামী লীগের মিটিংয়ে। সেখান থেকে যে সেই মিটিংয়ে এরকম একটা আপনার কনফ্লিক্ট হবে, সেখানে একটা মতবিরোধ চলবে, তার মধ্যে দিয়ে সব একজন প্রপোজ করলো যে আপনি হবেন কনভিনার, এবং সেটা সবাই আবার ইউনানিমাসলি মেনেও নিল, তাই না? তো একটা স্বপ্ন থেকে কিভাবে স্বপ্নটাই যেন একটা বাস্তবে একটা সুন্দরভাবে প্রস্ফুটিত হলো। তা আমি এখন এই স্বপ্নের কথাই বলবো। আমি জানি যে আম্মা আপনি ছোটবেলায় আপনার স্বপ্নগুলো আমাদেরকে বলতেন, সেই আপনার ছোটবেলার কিছু স্বপ্ন বলুন না। কারণ এখন আমরা জানি যে মনোবিজ্ঞানীরা বা এখন যখন আমরা আরো স্পেস সায়েন্স নিয়ে জানি, অ্যাস্ট্রোফিজিক্স সম্বন্ধে, অ্যাস্ট্রোনমি সম্বন্ধে আমরা জানি, আমাদের সাইকোলজির ফিল্ডও এখন অনেক তার মধ্যে ব্যাপ্তি লাভ করেছে, যে স্বপ্নটা তো একটা হয়তো আমাদের ব্রেইন মেকানিজমই হয়তো ভবিষ্যৎ। কারণ এই স্পেস, এই মহাবিশ্বে তো কোনো টাইম তো কোনো সীমিত একটা বিষয় না। টাইমটা তো আমাদের মানসিক কনসেপ্ট, যে টাইম আমরা বলি বর্তমান, ভবিষ্যৎ, অতীত। কিন্তু সেই স্পেস, সেই অ্যাস্ট্রোনমিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা দেখি যে সময় বলতে কিছু নেই, সবই বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছু নেই, অতীত বলতে কিছু নেই। তা আমাদের মনের ভিতর আমাদের যে আত্মা, আমরা অনেক সময় সেই আত্মাই আমাদের দেহ থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যেটা ঘটবে সেখান থেকে অনেক নিউজ ইনফরমেশন আমাদের কাছে নিয়ে আসে। সেটা হচ্ছে সুফি বা দার্শনিকদের মতবাদ। কিন্তু সেটার সাথে এখন বিজ্ঞানও তাই বলছে যে আমাদের স্পিরিটটা তো টাইমলেস, আমাদের শরীরটার ক্ষয় হয়ে যেতে পারে, না আমাদের ভেতরে যে স্পিরিটটা আছে এটা তো টাইমলেস। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার কিছু স্বপ্নের কথা বলেন তো। ওই যে আপনার 17-18 বছর বয়সে আপনি একটা স্বপ্ন দেখলেন যে আপনি জায়নামাজের মধ্যে বসা, তারপর আপনি দেখলেন যে আপনার সামনে স্বপ্ন। হ্যাঁ, স্বপ্নটাই। স্বপ্ন তো কতই দেখেছি, ওই স্বপ্নটা হ্যাঁ আপনি আমাকে যে বলছিলেন সেই স্বপ্নটা। আমার 17-18 বছর বয়স, সেই সময় রোজার দিন ছিল। আমি 3 বার কদম দিয়েছিলাম। তারপরে রোজার শেষ হওয়ার 3 দিন আগে স্বপ্নে দেখি যে একটা জায়ের মাঝে মাঝে আমি বসে আছি, আমার ঠিক সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর ওনার ডান হাতটা আমার মাথার উপরে দেওয়া, আর ডান দিক দিয়ে দেখি যে প্রচন্ড আলো, নূর, আলো আলো সমস্ত মাথা থেকে ছেয়ে যাচ্ছে। এগুলি তো লেখাই আছে আমার এর মধ্যে, জানি না এখন আছে কিনা। আলো, আমি বললাম কিসের আলো? বললো যে আল্লাহর নূর। আমি চমৎকার, কি স্বপ্ন! আমি যে কেমন করে ঘুমিয়ে গেলাম। আপনি ঘুমিয়ে গেলেন? কিরকম স্বপ্ন!
আচ্ছা, তোমার একটা কথার স্বপ্ন হয়তো বললে, আরো কোনো স্বপ্ন বলবো? ওই যে আরেকটা স্বপ্ন যে 1977 সালে যখন আপনি আওয়ামী লীগের আপনি কনভিনার। আচ্ছা, আমাকে একটু ব্যাকগ্রাউন্ড একটু বলতে লাগে, কারণ তাজউদ্দিন পলিটিক্স করতেন, আর তার পাশে থেকে পলিটিক্যাল একটা আমরা এমন একটা ট্রেনিং পেয়েছিলাম, পলিটিক্যালি মানুষের জন্য আমরা কিছু করতাম, মানুষের সেবা করতাম, কাউকে কিছু দিতাম, কারো ওর ফ্যামিলি চালাতাম, তারপরে এমন করতাম। পরবর্তীতে দেখি যে জীবনে মানে আমি কেমন করে যেন ভেতরে থেকেও আমি ওই বাহিরের জগতের মানুষের সঙ্গে আমি আস্তে আস্তে ই হয়ে যাচ্ছিলাম, যে কারণে যখন তাজউদ্দিন জেলে যেত তখন কি ভয়াবহ ক্রাইসিস, তখন নাইব খান তখন আতর রহমানের সাথে আমাকে কনভেনার করে, আর মোজাম্মেল সাহেব উনি একজন পাকিস্তান, আমার দুজনকে কনভেনার করে একটা কমিটি করা হলো। আমরা রাজবন্দি সাহায্য কমিটি করলাম। সাহায্য কমিটির শুধু টাকা উঠানোই আমাদের বড় কথা ছিল না, যে এটার পাবলিসিটিটা, যে দেশে কিভাবে মানুষের জন্য কাজ করতে যায়, জেলখানা বন্ধ করে রেখেছে, 17 হাজার হাজার মানুষ বন্ধ করে রেখেছে, ন্যাপ আছে, কমিউনিস্ট পার্টি আছে, আওয়ামী লীগ আছে, এগুলির আমরা সব নাম লিস্ট করলাম, শুধু আওয়ামী লীগ না, সবার লিস্ট করলাম। আমার মনে হয় যে এরা তো সব আমাদেরই, এই দেশেরই ছেলে, আমার দল করে না বলে যে সে আমার শত্রু হবে তা তো না, হয়তো তার বিশ্বাস এসে যদি তার আদর্শ, তার সাইকোলজি তার যদি ঠিক থাকে। তা আমি বলি আমার এটাই মনে হতো যে আমার যদি নীতিটা ঠিক থাকে, আদর্শ যদি ঠিক থাকে, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়, কেউ আমাকে নড়াতে পারবে না। ওইটাই আমার মনের মধ্যে গিট দিয়ে বসা স্তম্ভের মতো শক্তি ছিল এটা। তারপরে আমরা চাঁদা তুলতাম, মানুষকে প্রচারণা চলছে সারা বাংলাদেশ জুড়ে, ঢাকার এই গোলাগুলি হতো আমাদের মাথার উপর দিয়ে, আমরা টিয়ার গ্যাস ব্রেক করে, তারপরে আমাদের কারফিউ ব্রেক করে, সেই সময় মুনায়ম খান ছিল তখন গভর্নর, সুফিয়া কামাল আপা আমাদের ছিলেন প্রসিকিউটর, বঙ্গবন্ধু জেলে, তাজউদ্দিন জেলে। ওই সময় প্রতিদিন আমাদের ছবি উঠতো, আমরা কি করছি, বাইরে যে কাজ করছি, সবাই চাঁদা দিত। তারপরে এগুলি আমরা লিস্ট করলাম, কোন জেলখানায় কতগুলি পলিটিক্যাল প্রিজনার, সিকিউরিটি প্রিজনার কতগুলি আছে, কতগুলো আওয়ামী লীগের, কতগুলি ন্যাপ কমিউনিস্ট পার্টি, সবগুলি আমরা লিস্ট করে প্রপারলি, না প্রপারলি আমরা লিস্ট করে এটার উপরে আমরা তাদের কার বাড়িতে খাওয়া নেই, অনেকের অবস্থা হয়তো ভালো, তাকে দিতাম না, যাদের অবস্থা ভালো না, যে তাদের গার্জিয়ান পড়ে আছে জেলে, তাদেরকে আমরা সাহায্য করে পাঠাতাম। তো এইসব কাজগুলি করতাম, করতে করতে আমিও মানে মিশে গেলাম, পারিবারিক ঘর, বাহির, পার্টি, জেলখানা যাওয়া আসা, সব দিক দিয়ে বুঝলি না, একটা কেমন একটা ইর মধ্যে। আর এটাতেই মনে আশা জাগতো, একদিন দেশ সুন্দর হবে, কোনো গরিব থাকবে না, দেশের সমস্ত আমাদের প্ল্যানিংগুলি কার্যকরী হবে, সব ভালো ভালো মানুষরা জয়েন করবে, ওই স্বপ্ন তখন থেকে স্বপ্ন। তারপরে যখন যুদ্ধ হয়, এটা আতির ব্যাপার, তখন আমি বলতাম যে সৈয়দ নজরুল ইসলাম দেখেন, আমাদের এবার দেশ স্বাধীন হলো, উইদিন 10 years কোনো থাকবে না, চোর ডাকাত, কোনো ক্রিমিনালস, কোনো জেলখানা। তারপরে 20 বছর পরে জেলখানাই উঠে যাবে, সব মানুষ তো ভালো, সবাইকে আমরা প্রশিক্ষণ দেবো, সবাইকে আমি শিখাবো। তো এইরকম মনোভাব ছিল বলেই আমি ঢুকে এই কবচে কাজ করতে পেরেছি, গ্রামে গ্রামে থানায় থানায়। কারণ ছোটবেলা থেকে আপনি সমাজ সেবার সাথে ইনভলভ ছিলেন,
আপনি মানুষের সাথেই আপনার জীবনটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আপনি মানুষের আর এই বাড়িতে নিচের তলা একটা রুম আছে, দেখিয়েছো তোমাদের, ওইখানে সপ্তাহে 3 দিন বাংলাদেশের যে টপ টপ ইকোনমিক বুদ্ধিজীবী আর কি, তোমার এগ্রিকালচারিস্ট, ইকোনমিস্ট, শিক্ষাবিদ, এডুকেশনিস্ট, রাজ্জাক স্যার, প্রফেসর রাজ্জাক ইউনিভার্সিটি, খুব দারুণ শার্প ব্রেন। তারপরে নুরুল ইসলাম সাহেব প্ল্যানিং কমিশনের, তারপরে রেহমান সুবহান, ডক্টর কামাল হোসেন তো পরে আসবেন, তারপরে এরা আর ব্যারিস্টার আমিনুল ইসলাম এরপর এরা সপ্তাহে 3 দিন এরা বসতেন, বসে দেশের প্ল্যানিংটা প্ল্যান করতেন। ওইদিকে আন্দোলন চলছে, ওইদিকে প্ল্যান করতে আমরা যদি দেশটাকে ঠিক আমাদের লাইন লাইট নিতে পারি, তাহলে আমরা দেশটা আমরা যে মুভমেন্ট করে আসতে, যে আমরা 48 সাল 49 সাল থেকেই তো আমরা মুভমেন্ট করছি যে এই পাকিস্তানের যে এটা তো কিচ্ছু না, আমাদেরকে কিছু দেবে না, সেটা 2 বছরের মধ্যে 1 বছরের মধ্যেই আমরা দেখি দেশ পেয়েছি। এইভাবে আমরা এই দেশের মানুষের আন্দোলন বলে যে এক পাকিস্তান, তারপরে দেখা যাচ্ছে এইখানে এক জিনিসের একদম, ওইখানে একদম। মানুষের মনে কেমন করে আগুন, এইভাবে মানুষের মনে আমরা নতুন নিজেদের কাছে, নতুন প্রজন্মের কাছে একটা স্বপ্ন, একটা সুন্দর স্বপ্ন তৈরি করেছিলাম। যে জাতির সামনে কোনো স্বপ্ন না থাকে তার কোনোদিন সেই জগতে যেতে পারে না। স্বপ্ন থাকতেই হবে যে আমার দেশ ওই রকম হবে। আর কি আনন্দ পেতাম যখন মনে হতো যে আমরা ওই পথে যাচ্ছি, কারণ প্রত্যেকটা মুভমেন্ট আমাদের সাকসেসফুল হচ্ছে। তখন সেই 48 থেকে 49, 50, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, আমরা সবগুলোতে আমরা জয়ী হচ্ছে। আমরা পাওয়ারে না থেকেও আমরা এই যে তোমার ভাষা আন্দোলনের ভাষার স্বীকৃতি আমরা এনেছি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তখন আমরা পাওয়ারে যাই, কেমন করে আমরা স্বীকৃতি আনলাম? ডিউ টু আমাদের মনের যে আকাঙ্ক্ষা, আমাদের যে আইডিওলজি, আমাদের যে নীতি, তাকে শক্ত করে আপহোল্ড করে রেখে আমরা আন্দোলন করেছি, প্রাণ দিয়েছি। ওইখানে কোনো লোভ লালসা তখন দেখিনি। একটা ছাত্রের সঙ্গে আলাপ করলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো। একটা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র কথা বলছে, তারপরে দেখছি ওরাও বলে যে আপা দোয়া করবেন, আমরা যদি দেশে অনেক কাজ করতে পারি দেশের জন্য, এই দেশকে আমরা সুন্দর করে গড়বো। তো দেখো, সব যত আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, আমরা হারি নাই। কিন্তু আইয়ুব খানের যে এত টর্চার, মোনাম খানের এত টর্চার, আমরা এগিয়ে গেছি। যেই জন্যে আমরা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর মধ্যে এসে মুক্তিযুদ্ধে ডাক দিয়ে স্বাধীনতা সংগ্রাম না, এভাবে আমরা ওই পারে চলে যে এগিয়ে দেখে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত করা যাবে না। কারণ মাওসেতুং অন্যান্য আদার লিডার্সরা, লেনিন, ওরা পাশের দেশে যে শেল্টার নিয়ে তারপরে দেশের যুদ্ধ পরিচালনা করেছে। ওইটা কি জানো তুমি, যে এই বাংলাদেশ পৃথিবীতে 2টো দেশ মাত্র প্রক্লেমেশনের মাধ্যমে আইনানুগ ভাবে দেশ স্বাধীন করেছে। অনেক বড় সম্মানীয় সিদ্ধান্ত, বুঝছো? বাংলাদেশ আর কি দুটো, আমেরিকা। প্রক্লেমেশন, ডিক্লারেশন, প্রক্লেমেশনের মাধ্যমে, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র মাধ্যমে একটা, এইটা কেউ বলতে পারে, অনেকেই জানে না। বলি আমি সব মিটিং এ তখন বলতাম, ও জানি না। তারপরে এইভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে এই স্বাধীনতাকে দেখো, এটা নিয়ে আসবে, হিস্ট্রি আসবে, হিস্ট্রি উইল রিপিট। কারণ সিরাজউদ্দৌলা কে মির্জাপুর যে মেরে ফেললো, 200 বছর
এই দেশ নিবেছিল। সবাই জানতো যে হ্যাঁ সিরাজউদ্দৌলা বিট্রায়ার, সিরাজউদ্দৌলা খারাপ রাজা, তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু 200 বছর পরে, 200টা বছর লাগলো তার সত্য ইতিহাস বের করে আনতে। লর্ড ক্লাইভ, 200 বছর লাগলো লর্ড ক্লাইভ রাজে। তারা যে খুনি, তারা যে অন্যায়ভাবে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে, অন্যায়ভাবে তারা যে দেশকে নিয়ে নিয়েছে, বাংলাদেশ স্বাধীনতা পড়ে গেল। আর স্বাধীনতা সূর্য আবার উঠলো 1971 সালে, সেই 17 মার্চ, সেই মে এপ্রিল আম্রকাল, 17 এপ্রিল মে এপ্রিল আম্রকাল। এগুলো তো কম কথা না, এটা তো বিরাট অর্জন। এবং ওই যে ঐতিহাসিক এই সিদ্ধান্ত, অর্জনগুলি দিয়ে আমাদের তো ছিল যে এই যে পৃথিবীর ইতিহাসে নাই যে টাফ আর্মি যারা নাম করা, পাকিস্তানের আর্মি এত ওয়েললি মানে স্ট্রং ছিল। 96,000 আর্মি আর যুদ্ধ করছে, আর মানুষ জেনোসাইড করছে, আর যুদ্ধ করছে। 96,000 আর্মি 9 মাসের মাথায় তারা যে ক্লিন আগে সারেন্ডার করে, এটা কিন্তু যুদ্ধের নিয়ম না। একটা আর্মি সোলজার বেঁচে থাকতে যুদ্ধ করে তারপরে সে মানে হবে, শেষ হয়ে যাবে। এরা 96,000 সোলজার নিয়ে এরা সারেন্ডার করলো আমাদের কাছে, মুক্তি বাহিনীর কাছে। 93,000 বোধহয়, 93,000 93,000 না 96,000, আই থিংক আমার মনে হয় 93,000 কিছু করে, হ্যাঁ 93,000। আচ্ছা, এটা বেরোবে। এই যে রাফর মানালি, নিয়াজি, এরা যে বসলো না এখানকার নিয়াজি, আর ওদিকে ম্যানিক শহর, ওরা। আর আমাদের একে খন্দকার ছিল আর্মির। তখন আমার এই যে ছিল যে ওসমানী, ওনার খুব অসুস্থ হয়ে উনি সিলেট চলে গিয়েছিলেন। এই যে ঢাকা রমনা রেস কোর্সের ময়দানে এত বড় স্মরণীয় ঘটনা হলো যে 93,000 আর্মিকে নিয়ে তারা সারেন্ডার করলো, একে মাথা নিচু করে। স্মৃতিসৌধ থাকার কথা, হ্যাঁ ওখানে একটা স্মৃতি, এইটা একদম এটা আগেই কিন্তু ওরা এখানে যে আসলো সারেন্ডার করার পরে, মুজিবনগর গভর্নমেন্ট চলে আসলো, তখন যেখানে স্মৃতিসৌধ হবে আর আন্ডারগ্রাউন্ডে মিউজিয়াম হবে, সারা বাংলাদেশের মিউজিয়াম। আর কোন থানায়, কোন গ্রামে, কোন ওয়ার্ডে কত বদ্ধভূমি আছে। এখন দেখো, এখন বদ্ধভূমি প্রত্যেকটা গ্রামে একটা করে বদ্ধভূমি আছে, 4টা-5টা করে বদ্ধভূমি। কত মানুষ তারা মেয়েছে, এটা এতদিন পরে বেরোলো। লন্ডন টাইমসে তো উঠেছে। এখন এই যে বদ্ধভূমি, এখন যে দেশের এই খারাপ দুরবস্থা, এই যে দুরবস্থা, এখন এই দুরবস্থা থেকে দূর হতে হলে, দুরবস্থাকে দূর করতে হলে আমাদের কি করণীয়? আমাদের এই নতুন প্রজন্মের জন্য এটা তো ইতিহাসটা আমাদের জানতেই হবে, যাতে আমাদের ভবিষ্যতের পথ নির্দেশকিত হলো একটা দেশের ইতিহাস। সেই ইতিহাসকে, তার মানে আপনি বলছেন যে সেটাকে যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে এই যে স্বাধীনতার চেতনাটা কি ছিল, যে সবার একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না, যেখানে একটা লিগাল কাজ করতে হলে ঘুষ দিতে হবে না, যেখানে একজন তার যোগ্যতা অনুসারী তার প্রমোশন হবে, যোগ্যতা অনুসারী সে চাকরি পাবে, ন্যায় বিচার, একটা সমাজ বিচার থাকবে, শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী দেশ চলবে। এখন সেটা তো হলো না। এখন আপনার নতুন প্রজন্মের জন্য আপনার কি দিক নির্দেশনা? নতুন প্রজন্ম বলতে, এখন যে নতুন প্রজন্মকে যারা এটাকে আশাবাদী, যারা ভবিষ্যৎ স্বপ্ন দেখে, তারা সব ইউনাইটেড হতে হবে। ইউনিটি ইজ মাস্ট। ইউনাইটেড হয়ে ধাপে ধাপে সব মানুষকে এক করতে হবে। দেখে সত্যিকার, দেখো আমি তোমাকে একটা কথা বলি, যদি আমরা যখন থেকে পাওয়ারে মানে পলিটিক্স করছি,
তখন যেমন আমি তো 4 বছর পুরো মানে বক্তৃতা বিবৃতিতে একই কথা বলে যেতাম যে দেখো এই দেশটা কাদের, এই দেশটা গরিবের, ওরা আমরা সেবক, এই দেশে দরিদ্রের সংখ্যা বেশি, আমরা সেবক, যে জন্য দেশটা স্বাধীন করতে হয়েছে আমাদের। তো এইখানে যে আমাদের কোনো বাহাদুরি হামবাড়ার কোনো কিছু নেই, সব একই লাইনে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই দেশটাকে তুলতে হবে। তুলতে গেলে সত্যি ইতিহাসকে আনতে হবে। সত্যি ইতিহাস আনতে গেলে প্রত্যেকটা বক্তৃতায় প্রত্যেকে বলবে যে জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার ছিল, 11টা সেক্টর ছিল, তার একটা সেক্টরের অনলি কমান্ডার ছিল, আর কিচ্ছু না, নাথিং এলস। সেই জিয়া রহমান কি করে এসে এত বড় এর মধ্যে সে বসে, জিয়া রহমান প্রেসিডেন্ট হয়। তিনি তো স্বাধীনতার ইতিহাসটাকে বিকৃতি করলো, সে গণতন্ত্র ধ্বংস করলো, সংবিধান কনস্টিটিউশনকে ভায়োলেট করলো, সবকিছু করে তারপরে সে কি করছে। আমি তো বলেছি যে যদি তখন থেকে আমরা এমনি বলতাম মানুষকে, আমরা ওকে বার করতাম। তার মানে 9 মাসকে আমরা যদি স্বীকার করতাম, 9 মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি বঙ্গবন্ধু সরকারের আমলেই সেটাকে তুলে ধরা হতো, তাহলে কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিতে পারে না। এবং জিয়া রহমান অবশ্যই আমাদের শ্রদ্ধাভাজন, কারণ তিনি স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ সংগ্রাম তো একটা ঘোষণার উপর ভিত্তি করে হঠাৎ করে হয়ে যায়নি, তার জন্য 23 বছরের একটা সংগ্রাম ছিল, মানুষকে সংঘবদ্ধ হতে হয়েছে, আত্মাও দিতে হয়েছে। আমাদের স্বাধীনতা কি হঠাৎ হয়? প্রত্যেকে আমরা যদি মুক্তিযুদ্ধ করলাম আর দেশ স্বাধীন হয়ে গেল, কখন? মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড কি তুলে আনো, দেখো কেমন কেমন মুক্তিযুদ্ধ গেছে, ফুল নেশন ইউনাইটেড হয়েছে। আমি দেখো 1977 সালে তখন জিয়া রহমান প্রেসিডেন্ট, সবাই হয়েছে, এখনো ওই যে হানা ভোট নেয়নি, রেফারেন্ডাম করেনি। আমি জিয়া রহমানের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করলাম, কথা বলতো, তো দিল আমাকে অ্যাপয়েন্টমেন্ট আমাদের, কারণ আমাদের বাসায় সবসময় আসা যাওয়া ছিল আগে। তারপরে জিয়া রহমানকে আমি বললাম যে আপনার সাথে আজকে আমার একটা কথা আছে, যে কথাটা আমি আপনাকে বলতে চাই, আপনারই কথা, তা আপনি দেশটাকে বাঁচাতে পারেন। আমি খুব বিশ্বাস নিয়ে এসেছি, আপনি যখন পাওয়ারে বসেন, আপনি যখন প্রেসিডেন্ট হলেন, আপনি যে বক্তৃতা দিয়েছিলেন সেটা টেপ আমি নিয়ে এসেছি। সেই বক্তৃতা বলেছিল যে আমরা সামরিক ব্যক্তি, আমরা রাজনীতি করি না, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিয়ে আমরা ব্যারাকে চলে যাবো। আপনি এই কথা বলেন নাই? হ্যাঁ বলেছি। আমি তাহলে আরেকটা কথা শোনেন, পৃথিবীর ইতিহাসে নেই, ওর ওয়ার্ল্ডের হিস্ট্রিতে নেই যে আর্মিরা কোনোদিনও ক্ষমতা নিয়ে আবার সিভিলিয়ানের হাতে ফেরত দেয়। আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেন, যে আপনি ক্ষমতা আবার তাদের হাতে দিয়ে দিন। আচ্ছা, এই কথাও বলেছেন তাকে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে। আমি তাকে বলেছিলাম যে আপনি কথাটা অবশ্যই ভেবে দেখবেন, এবং আমি আশা করবো আপনি দেশটাকে বাঁচাবেন। কারণ সে এসে তো গোলাম আজমকে এই দেশে আনলো, এসে এই গণতন্ত্র কাট করলো, সংবিধানের অনেক ধারা উপধারা কাট করলো, তারপরে স্বাধীনতা বিরোধীদেরকে ওয়েলকাম করে ঢুকালো, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের যত আর্মি অফিসারকে কিল করলো। আমাদের এই বাসায় আর্মি অফিসারের ওয়াইফরা এসে কান্নাকাটি করতো, জানো, যে আমরা হাজবেন্ডকে মেয়ে পেতো, ওরা কোনো দোষ করেনি। চিটাং জেলে, অনেক শত শত সাথে আপনার প্রথম দেখা কি করে হলো? আপনি সংক্ষেপে বলেন, আপনার সাথে কেমন করে প্রথম দেখা, কোন দিন প্রথম দেখা? কোন একদিন প্রথম দেখা 1959 সালে 14 এপ্রিল না, পয়লা বৈশাখে? 1959 সালে ওনার ফ্রেন্ড ছিল। এটা কোনো আমাদের সাথে কোনো প্রেমের কোনো সম্পর্ক ছিল না,
আর আগেও কোনো দেখা টাকা ছিল না। আমার এক ফ্রেন্ড আমার কাছে এসে বলেছে যে আমি কি মানে বিয়ে ঠিক হয়ে গেছে কিনা কি করেছি কিনা, ওগুলো অনেক ইতিহাস কিন্তু যেগুলো আমার লেখার মধ্যে আছে। যাই হোক, আমি যে না, আমি তো বিয়েটা করছি। বলে দেখো আমার সাহেবের ফ্রেন্ড আছে তাজুদ্দিন স্যার, উনি খুব মানে আপনার ফ্রেন্ড অনুখালা ওয়েল নোন। উনি আমেরিকা গিয়েছে স্টেট গেস্ট হয়ে, এটা 1958। উনি কেন আমি নাম শুনি নাই ওনার। বর্গীয় তুমি তো এটা জানো না, উনি তোমার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আমি বলি যে ভদ্রলোক কি করে, ওই যে উনি ল পড়ছেন, পরীক্ষা দেবেন, পলিটিক্স করেন, আর উনি ল পড়ছেন না, আর পলিটিক্সের সঙ্গে ওনার ইয়ে আছে 24 ঘন্টা। হঠাৎ করে আমার একজন হাত দেখি না অ্যাস্ট্রোলজার বুড়ো অনাথ বাবু, হ্যাঁ তার কথা মনে পড়ে গেল। উনি অনেক বছর আমাকে বলেছিল তোমার যার সঙ্গে বিয়ে হবে সে আইনজ্ঞ হবে আর পলিটিক্সের সঙ্গে তার যুক্ত হবে, থাকবে, অনেক উপরে যাবে, অনেক খুব ওয়েল নোন হবে। অনাথ বাবু বললেন যে আপনার সাথে যার বিয়ে হবে উনি খুব ওয়েল নোন হবে, উনি পলিটিক্স যে জড়িত আর ল পাস। সেই জন্য আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আচ্ছা উনি কি ল পাস করেছেন, উনি কি পলিটিক্সের সঙ্গে জড়িত? ঠিক ওই কথা ওকে, হ্যাঁ উনি ল পরীক্ষা দিবে, পড়তেছে পরীক্ষা দেবে। আর কি হ্যাঁ উনি তো পলিটিক্স করে, উনি সব বিরাট কথা। আমি দেখলাম তাহলে তো সব অনাথ বাবুর সঙ্গে মিলে যাচ্ছে। এই তো এমন করে তবে অনাথ বাবুকে যে বললাম, তখন আর কি অনাথ বাবু বললেন যে, আর সবাই খোঁজ নেওয়া করা আরম্ভ করলো তাদের কে ওনার, উনি আগে বিয়ে করেছিলেন কিনা। তখন ওই আমাদের এখানকার চিফ সেক্রেটারি গেছিলাম বড় ভাই, উনি আবার ন্যাপ কমিউনিস্ট পার্টি। উনি ভাই বলে আরে তাজউদ্দিন লিলির বিয়ে কথা, আচ্ছা ও তো বিয়ে করেছে নাকি? না তাজউদ্দিন তো বিয়েই করেনি। যদিও দেখো এই দল আমরা আওয়ামী লীগ, উনি ওই যে জায়গাতে পাই গেলেন, উনি চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি ছিলেন। চিফ সেক্রেটারি মুসলিম লীগ না, মুসলিম লীগ না, এই ক্যাবিনেটে সেক্রেটারি, সেক্রেটারি চিফ সেক্রেটারি, চিফ সেক্রেটারি উনি ভাইয়ের বন্ধু ছিলেন। বললাম এই নাম। তারপর ভাই যখন বললেন যে কিরকম তুমি দেখলে, বলকে আরে তাজউদ্দিন তো খুব ভালো ছেলে, যদি আমি ওর দল করি না, কিন্তু কি যে প্রশংসা করলো, ভাই তো মুগ্ধ। ভাই সঙ্গে সে করে অন্য দল, আমরা করি অন্য দল। হয়তো উনি যে এত প্রশংসা করলো তাজউদ্দিন, নিশ্চয়ই ভালো ছেলে। এই তো এইভাবে আমার সঙ্গে দেখা হলো। তার মানে দল ভিন্ন হলেও আব্বুর যে চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্যের কারণে ভিন্ন মতাবলম্বীও কোনো মানুষের তিনি শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছিল। যেজন্য মৌলানা ভাসানী, যেজন্য মনি সিং, সবাই তাদের এই বাড়িতে মিটিং করতে হতো। আমাদের আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর সব একটা পড়লে। আর আপনার তো বিয়ে হয়েছিল, আপনার বিয়ের তো আপনি কোনো গয়না নেননি, আপনার বিয়ে হয়েছিল কি দিয়ে, কি ফুল দিয়ে? বেলি ফুলের মালা। আপনি আব্বুকে কি বললেন যে আপনার কোনো গয়নার দরকার নেই? হ্যাঁ, উনি বললেন তুমি কি ধরনের গয়না পরো, এরকম আমার মা অনেক গয়না লাগে। আমি না না আমার জন্য গয়না দরকার নেই, আমি সোনার জিনিস কোনোদিন পরি না। শুনে উনি বললেন যে কেন তা বিয়ের সময় তুমি কি পরবে? আমার কেন বেলি ফুলের মালা, বেলি ফুলের মালা দিয়েই তারপরে
আর তোমার জীবনে ছোটবেলা থেকে তো বড় হয়েছে, আমার কোনো গয়নাগাটি পড়তে দেখেছি না, আমি কখনো দেখিনি আপনার গয়নাগাটি। আর এটাই যদি এখন বাংলাদেশে সবাই এই জিনিসটা ফলো করতো, তাহলে অনেক আমাদের দেশে যৌতুক প্রথাটা বন্ধ হয়ে যেত, মেয়েদের উপর অত্যাচার হতো না, একটা বাবা মাকে কষ্ট করতে হতো না মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত এত সোনার গয়না দেওয়ার। কারণ গয়নার চেয়ে বড় হচ্ছে মানুষ কেমন, তাই না? আমার গয়না দিয়ে যদি সত্যি মূল্য হতো, তাহলে তো আমাদের দেশে তাই যদি হতো, তাহলে সব মানুষই সোনার মানুষ হয়ে যেত। যারা গয়না করছে তারা সকলেই সোনার মানুষ হয়ে যেতে পারতো। কিন্তু দেখা যায় যারা আমাদের দেশে অর্থবিত্ত করছে, তাদের বেশিরভাগই, সবাই নয় কিন্তু বেশিরভাগই, তারা মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, তারা নিজেরা বেশি ভোগ করছে, কিন্তু অন্য মানুষ, সাধারণ মানুষ যে অভাবী, তাদের প্রতি তাদের কোনো খেয়াল নেই, তাই না? তা আপনি আর সেই যে একটা রিচুয়াল ছিল যে গয়না না হলে বিয়ে হয় না, সেটাকে আপনি সেই 59 সালেই আপনি একটা ভাঙার, আমার মনে হয় আপনি পায়োনিয়ার ছিলেন। ওই সময় তো কোনো মেয়ে, কোন মেয়ে বলবে যে আমার গয়নার দরকার নেই, তাই না? আর আম্মা আরেকটা কথা বলি, যে আপু যখন চলে গেলেন তার আগে আপনি কিছু স্বপ্ন দেখেছিলেন, যাতে বোঝা যাচ্ছিল যে একটা কোনো দুর্ঘটনা ঘটবে আমাদের দেশের উপর, আমাদের পরিবারের উপর। যেমন একটা আপনি স্বপ্নের কথা বলছিলেন, 75-এর ফেব্রুয়ারির দিকে দেখলেন একটা স্বপ্ন, আব্বুর প্যারাশুটে করে নেমে আসছে। ও 75 সালের যে বছর মারা গেলেন ফেব্রুয়ারি মাসে, আমি দেখি যে মানুষের শান্তি নাই, কোথায় শান্তি, কোথায় শান্তি। আমিও ছুটছি মানুষের সাথে, তবে শান্তি কোথায়, শান্তি। তবে দেখা গেলো অনেক উপর থেকে একটা সুতা, প্যারাশুটের মতো সুতা জুড়ে মাটি পর্যন্ত পড়েছে, পরে একটু একটু উঠে আসছে, আর ওই সুতার মাথায় তাবি দিয়ে নিচে দেখছে আর আসছে লাখ লাখ মানুষ, এই যে তাদের এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এই তো আসতে নামতে, এই যে নামছে, নামলো, নেমে পড়লো, এই যে ওনার পাটা মাটিতে পড়বে, সেই মুহূর্তে নিঃশেষে পাটাও মাটিতে পড়লো না, মানুষ এই তালিটা পড়বে, লক্ষ লক্ষ মানুষ তালি দিবে, তালিটাও পড়লো না, পাটাও পড়লো না মাটিতে, পড়তে পারলো না, সাঁ করে পা সুতোর মধ্যে উঠে উঠে বিলীন হয়ে গেলেন। তখনই আমার ঘুম ভেঙে গেল, আমি তখনই বুঝলাম যে আর তো বাপ বেঁচে থাকবে না। এগুলি কিছু সত্যি কথা আছে। দেখো, তোমার আব্বু যখন 11 বছর বয়স, তখন তোমার আব্বু আমার শ্বশুর বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন, বেশ বয়স্ক, সাধক টাইপের, খুব স্পিরিচুয়ালি খুব পাওয়ারফুল। উনি তো এটা বলেন ওনাকে চেনেও না কেউ। উনি বলছে আমি একটা রাত থাকবো এখানে, আমার শ্বশুর বাড়িতে ওখানে থাকতে দিয়েছে আমার শ্বশুর। তারপরে সবার সঙ্গে একসাথে খেয়েছে, গল্প করেছে। উনাকে আমি কালকে সকালেই চলে যাবো। কালকে সকালবেলায় উনি যখন যাওয়ার সময় বেলা 10টা-11টা ওনাকে নদীর পাড়ে পৌঁছাতে গিয়েছে। তার দিনও যাচ্ছে, হাফ প্যান্ট পরা আর একটা গেঞ্জি না কি শার্ট একটা পরে উনিও তখন যাচ্ছে, 10 বছর 11 বছর। তবে উনিও ওই সেই ভদ্রলোক ওনার দিকে দেখে আছে, দেখে তারপরে একটু সামনে এগিয়ে যে আমার শ্বশুরকে বলছে, আপনার এই ছেলে একদিন একটা খুব বড় কাজ করবে, খুব ক্রাইসিস, খুব কঠিন সময় আপনার এই ছেলেটার কাজে লাগবে, কিন্তু আয়ু খুব কম। এই তো আমার মা যাওয়ার টাইম এসে গেছে, বলেছিলেন যে লোকটা এর মতো কথা একটু এরবে, বলছে আয়ু খুব কম, বাঁচলে তো আয়ু তো 70-80 হয় না, কিন্তু 50-52 অনেক বড় কাজ করবে। বল কি, এই খোকা তুমি ওইখানে নিয়ে আসো, তোমার হাতে যা ওঠে ঘাস। তার যেদিন ঘাস নিয়ে এসছে উনি হাতে নিলেন, নিয়ে তার জন্য হাতের মধ্যে হাতটা মুখ করে বলকে এটা নিয়ে তোমার মার কাছে নিয়ে রাখো। তারপরে আমার শাশুড়ির কাছে নিয়ে আসছে, ওইটা না এটা খুব এটা যত্ন করে রেখে দিও। তারপরে ওটা খুলে দেয় কি, ওটা একটা মুদ্রা,
কিছু ঘাস দিল, ওটা একটা মুদ্রা, কোথাকার এটা কেউ ই করতে পারলো না। আমার বিয়ের পরে আমি দেখেছি শাশুড়ির কাছে রাখা। তারপরে কি সেই তো উনি আবার ই করতেন না, কথা দিতেন, উনি নিজের কাজ করে যেতেন, মানুষের উপকার করবে কেমন করে। উনি জ্ঞানী মানুষের সঙ্গে ওরা সবসময় আসা যাওয়া ছিল, যাদের সাথে উনি কিছু পাবেন মানুষকে সেবা করার জন্য। একটা সুন্দর স্বপ্ন বলবো যে নানা বলে রাগ জ্বলতে রাখা, ওইটা দিয়ে আমি শেষ করবো। হ্যাঁ, আচ্ছা রেডি? আর আপনি খুব সংক্ষেপে বলবেন। আমার সেই যে ৭৫ সালে আপনি ৩রা নভেম্বরই তো স্বপ্নটা দেখলেন না, যে আব্বু একটা খুব অলৌকিক স্বপ্ন দেখলেন। তখনও আমরা জানি না যে আব্বুকে জেলে হত্যা করা হয়েছে আর বাকি ৩ নেতৃবৃন্দ সহ। আর আমরা তো এই সংবাদটা জানলাম ৪ নভেম্বর সন্ধ্যার দিকে আমরা কনফার্ম হলাম। তো আপনি তখন যে স্বপ্নটা দেখলেন ৩রা নভেম্বর, ওটা একটু বলবেন যে আব্বু সিংহাসনে বসা? ঠিক তার 2 দিন আগে যেটা বলে দেখেছি, ওইটা দেখেই এটা বলবো। 2 দিন আগে আমি দেখলাম এই যে কাপড়ের তাবু যেমন হয় না, টেন্ট, উপরে কোনায় বাঁশের তাবু, 4টা তাবু। আমাকে একজন বলছে এখানে সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী, তাজউদ্দিন আছে, ওরা কোনোদিন আর এখান থেকে বার হতে পারবে না, সেরকম কোনোদিন এতে বাড়াতে পারবে না। স্বপ্ন গেল এই দেখলাম। এর 2 দিন পরেই তো আসলো ৩রা নভেম্বর। ওই রাতে যাতে আমি দেখছি যে একটা কি অনেক সুন্দর এক সিংহাসনের মতো, যেন কি একটা বেহেশতখানা, ওখানে তাজউদ্দিন বসে আছে। আর ওর মুখে, ওর বডিতে সোনালি রঙের লাল আলো, টকটকা লাল, একেবারে একটা টকটকে লাল আছে না, খয়েরি লাল, একটা টকটকে লাল আলো, লাল রং তার মাথায়, মুখে, চোখে। আমি দেখি এখন এই ভর দুপুরে সূর্য তো উঠবার সময় দেখি যে আলো পড়তেছে লাল রং। আমি চিৎকার দিয়ে বলছি, আচ্ছা সূর্য তো উঠবার সময় লাল হয় আর ডুববার সময় লাল হয়, তো এখন এই ভর দুপুরে এরকম লাল আলো কেন করে? আমি চিৎকার দিচ্ছি করছি, আমাকে দেশের উপরে ভয়াবহ বিপদ। আপনি স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নে দেশের উপরে ভয়াবহ বিপদ। তারপর সবাই বলেছে পরে যে ওই যে একটা লাল উনি বসে আছে, একটা শহীদের ইতে চলে গেলেন। আম্মা, নানা একটা স্বপ্ন দেখেছিলেন 1977 সালে। আপনি তখন আওয়ামী লীগের কনভিনার, নানা পিজি হসপিটালে। আপনি যখন নানাকে দেখতে গেলেন হাসপাতালে, নানা এই স্বপ্নটি আপনাকে বলেন, ওটা একটু বলবেন? আচ্ছা, আমি সেদিন সারাদিন মিটিং, এত শ্রান্ত ক্লান্ত হয়ে হসপিটালে গিয়েছি আপনাকে দেখতে। এই যে আজকে ডাক্তার আজাদ বালেমের ডক্টর, উনি আব্বার চিকিৎসা করতেন, তো উনি ছিলেন। তারপর উনি চলে এলেন। আব্বা আমাকে বলছে, এই লিলি এদিকে শুনতো, তুই বেলা 11টার সময় কোথায় ছিলি? আমার আবার মিটিংয়ে সারাদিন আমি খুব ক্লান্ত, একেবারে 2-3টা মিটিং অ্যাটেন্ড করে বাসা যাওয়া, আপনাকে দেখতে এসেছি। আবার কি শোন, আমি একটা স্বপ্ন, মানে একটা সত্যি মতো স্বপ্ন দেখেছি। আমি কি বলেন বলতে বললেন উনি যে স্বপ্নে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, ওনার সঙ্গে আরো বড় কয়েকজন, তাদের নামটা জানি না, জানি যে ওনার কোনো নবী টবি কেউ হবে, এবং তার পাশে এক পাশে আমি দাঁড়িয়ে আছি। তারপরে আব্বাকে দেখছি, আমি উপরে দাঁড়িয়েছি। আব্বা কি এমন হঠাৎ বললেন যে ইয়ে চিরাগ জ্বলতে রহেগা, মানে আমার দিকে হাতটা দিয়ে ইয়ে চিরাগ জ্বলতে রহেগা। খুব আমার
শুনে মনটা ভরে গেল। কি মানে মানুষের জন্য প্রেম ভালোবাসা থাকলে। জি বলেন। আম্মা, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। মনে হলো যে আমি সেই পুরনো কালেই ফিরে গেলাম, সে আমার ছোটবেলায়। কত আমাদের মধ্যে সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, সবকিছু নিয়ে তো জীবন। কিন্তু এই ঘটনাটা আপনার কাছে নতুন করে শুনে ভাল লাগলো। আর আপনি যে একটা কথা বললেন, সব কথার মধ্যে এই কথাটা আমার মনে বেশি দাগ কেটেছে। সেটা হলো যে আমাদের স্বপ্নটাকে লালন করতেই হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ইতিহাসকে তুলে ধরার জন্য, আমাদের বাংলাদেশে সত্যিকারের একটা সুবিচার, সাম্য এবং প্রেম এবং একটা ব্রাদারহুড, সিস্টারহুড গড়ে তোলার জন্য আমাদের স্বপ্নকে লালন করতে হবে, স্বপ্নকে আমাদের বাস্তবে প্রয়োগ করতে হবে। এই যে স্বপ্নটার কথা বললেন, নানা যেটা দেখেছিলেন, ইয়ে চিরাগ জ্বলতে रहेगा, এই যে প্রদীপ, এই প্রদীপটা তো আপনার কর্ম, আব্বুর মতো মানুষের কর্ম, এবং অগণিত মানুষ যাদের আমরা নামও জানি না, যারা নিঃশব্দে নিঃস্বার্থভাবে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন তাদের কর্মের মাধ্যমে। সেই চিরাগ তো সত্যিই জ্বলছে, আর শুধু সেই চিরাগটা তো জ্বলেই যাচ্ছে, কিন্তু আমরা সেই চিরাগটাকে আমাদের জ্বালাতে হবে আবার নতুন করে, নতুন প্রজন্মের জন্য। তারা যে চিরাগটি জ্বালিয়ে গেলেন সেটা নিভু হয়ে যাচ্ছে, যদি না আমরা সেই নির্ভিনু চিরাগটাকে আমরা নিয়ে যাই নতুন প্রজন্মের কাছে, তারা যাতে আবার সেই চিরাগটাকে নিয়ে সামনে অন্ধকার পথে নতুন আলোর সন্ধানে পুরো মানুষকে, ভবিষ্যৎকে এগিয়ে নিতে পারে। এটা ছিল আব্বু আম্মার শোবার ঘর, আমাদের নিচতলা, আর বারান্দা পাশেই একটা বারান্দা খোলা ছিল। এই ঘরটিতে মিনি আর সোহেলের জন্ম। পরে আমি থাকতাম, আর এখানে পাকিস্তানি সেনাবাহিনী এসে নানার বুকে স্টেন গান ধরিয়ে তারপর নানাকে নানান প্রশ্ন করেন, এবং পরে নানা লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুয়ে পড়ার পর নানার প্রতি তারা সদয় হয়ে তারা নানাকে শুয়ে যেতে বলেন, এবং নানার এভাবে তার প্রাণ রক্ষা হয়। নানা ধরনের মিটিং, এখানে আমার প্রথম দেখা ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে। যেমন আপনার আমার প্রথম দেখা ন্যাপে মুজাফর আহমেদ, কমিউনিস্ট পার্টি পলিসি, নিজাম ইসলাম, ফরিদ আহমেদ, আমাদের ছোট নানা ধরনের মিটিং হতো। এটা আমাদের বারান্দা, এটা এককালে খোলা ছিল, ছিল না, এবং এই বারান্দাতেও রাজনৈতিক মিটিং হতো, এবং ঘরগুলো যখন ভরে যেত তখন বারান্দাতেও আব্বু বসতেন। আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, এই বারান্দা থেকে ওঠানামা করতাম। আচ্ছা, এখানে এই ঘরটিতে, এটা আমাদের বাইরের বৈঠকখানা,
এখানেও আমাদের মিটিং হতো, রাজনৈতিক কর্মীরা এখানে এসে বসতেন। এখানে রাজনৈতিক মিটিং হতো এবং এখানে আমরা চা নিয়ে নিজেরাই পরিবেশন করতাম কর্মীদেরকে। 6 দফা আন্দোলনের বহু কর্মসূচি উপর যে মিটিংগুলো হয় এইখানে সংগঠিত হয়েছিল। এই ঘরটি এখন আমার ছোট বোন সিমিন হোসেন রিমি অফিস রুম। এখানে সে তার কাজকর্ম করে থাকে এবং সে আপুর একটা বিরাট আর্কাইভও সৃষ্টি করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক উপাদান হবে বলে আমাদের সকলের বিশ্বাস।